আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমাদের বিদ্যার্থীর পক্ষ থেকে যে ফিজিক্স ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাসগুলো চলতেছিল, ফিজিক্স ফার্স্ট পেপারের আজকের শেষ অধ্যায় সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এই অধ্যায়টি শেষ করার মাধ্যমে আমাদের শর্ট সিলেবাসের ফিজিক্সের পুরো ক্লাস শেষ। এখন তোমরা যদি চাও তাহলে আমি সেকেন্ড পেপারের খুব দ্রুতই 5 থেকে 6 দিনের ভিতরে সম্পূর্ণ ক্লাস আপলোড দেওয়া শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের যে মহাকর্ষ অভিকর্ষ ক্লাস হবে, এখান থেকে আমি মাত্র তোমাদেরকে 50 থেকে 51টি এমসিকিউ করাবো। 50 থেকে 51টি এমসিকিউ তোমাদের জন্য এখানে আমি তুলে নিয়ে আসছি, ঠিক আছে? তো এই 50 থেকে 51টি এমসিকিউ রেফারেন্স হচ্ছে তোমার ইসাক ও আমির স্যারের যে ফিজিক্স মেন বুক আছে তার পিছনের, এবং তোমাদের যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি রিপন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে পড়াশোনা করছি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে? চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। প্রথম যে প্রশ্নটা আমি এখানে দিয়েছি সেটা বারবার রিপিট আসছে, বাট আমি একটা বোর্ডের রেফারেন্স এটা তুলে দিছি। যেমন এখানে আমি রেফারেন্স দিছি কুমিল্লা বোর্ড 2017 সালের, কুমিল্লা বোর্ড 2017 সালের, বাট অনেক বোর্ডে এটা রিপিট আসছে, ঠিক আছে? তো প্রশ্নটা কি ছিল দেখো, গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য হতে গ্রহের গড় দূরত্ব যদি আর হয়, তাহলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? তো এটা একদম বেসিক লেভেলের। কেপলারের যে 3টা সূত্র আছে, 3টার ভিতরে তৃতীয় সূত্রটা কি ছিল, যে গ্রহের পর্যায়কালের বর্গ হবে সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কি বললাম? ঘনফলের সমানুপাতিক। গড় দূরত্ব এরা বলেই দিছে কত, ছোট হাতের আর আর ঘনফল বলতে কিউব। তার মানে কেপলার তোমাকে বলছে যে পর্যায়কালের বর্গ হবে তোমার, আচ্ছা এটা একটু সমস্যা আছে, এক সেকেন্ড দাঁড়াও। পর্যায়কালের বর্গ হবে তোমার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে ভাইয়া? দেখো ডি নাম্বার অপশনে। তো এইরকম বেসিক কিছু জিনিস খুব সহজেই, মানে যেগুলো ইজিলি পারা যায়, যেন কঠিন এমসিকিউ দেওয়ার জন্য যে টাইমটা দরকার এখান থেকে তুমি যেন এটা বাঁচাতে পারো, ঠিক আছে? ওকে, পরবর্তী এমসিকিউ দেখো, মহাকর্ষীয় দ্রবকের একক। তো এইগুলো খুব আসে, যেগুলো একদম হাইলাইটেড সেগুলো খুব আসে। যেমন মহাকর্ষীয় দ্রবক একটা খুবই মারাত্মক জিনিস। মহাকর্ষীয় বলের এখানে তুমি এটা শিখছো, দেখো এফ সমান সমান জি ইন্টু, দেখো এফ সমান তোমার দাঁড়াও, কলমে অনেক ডিস্টার্ব দেয়, জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই তোমার আর স্কোয়ার, ঠিক আছে? এখন আমি জি এর একক বের করব, তোমার মহাকর্ষীয় দ্রবকের একক বের করব। তো এখন দেখো জিটারে আমি বামে নিয়ে আসি। জি যদি এখানে আসে তাহলে উপরে থাকে এফ আর স্কোয়ার ইন্টু m1 m2, অলরাইট? এখন দেখো ভাইয়া এফ এর একক বসাও। এফ এর একক কি? নিউটন। আর এর একক হচ্ছে মিটার এর স্কোয়ার, স্কোয়ার ছিল। একটা এম আর একটা এম কি হয়? কেজি। কেজি আর কেজি মিলে কেজির স্কোয়ার গেল, ঠিক আছে? এখন দেখো ভাইয়া তাহলে কি থাকে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় দ্রবকের একক। এটা কি তোমার মহাকর্ষীয় দ্রবকের একক? দেখো এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় দ্রবকের একক। এখন কুমিল্লা বোর্ড 2016 সালে যখন দিছিল, তখন এটা খুব সুন্দর এবং ভেবেচিন্তেই দেওয়া ছিল, এবং এটা রিপিটও আসছে, এবং আশা করি তোমাদের ক্ষেত্রে আসবে। হয় এর এককটা বের করার জন্য আসবে, না হয় মাত্রাটা, ঠিক আছে? মাত্রাও একই, এইভাবেই বের করবা, শুধু ক্যাপিটাল লেটারগুলো দিবা। ওকে, এখন দেখো 3 নাম্বার, দুইটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষ বলের কি হবে? তো সমস্যা দেখো কোথায়, শুধুমাত্র দূরত্ব আর মহাকর্ষ বলের মাঝখানে রিলেশন নিয়ে আসছে। তো মহাকর্ষীয় বলের সূত্র থেকে তুমি কি জানো? এফ সমান জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই তুমি আর স্কোয়ার বলতে পারো বা ডি স্কোয়ার বলতে পারো, কোনো সমস্যা না, ঠিক আছে? এখন দেখো তাহলে এখন সব যদি ধ্রুবক হয়, তোমার জি m1 m2 এটা যদি ধ্রুব থাকে, তাহলে এফ সমানুপাতিক তুমি 1 বাই আর স্কোয়ার বলতে পারো। ওকে, এখন দেখো তো দূরত্ব কি করা হয়েছে? অর্ধেক। দূরত্ব যদি অর্ধেক করি তাহলে কি আসে? দেখো তো এফ সমানুপাতিক অর্ধেক মানে কি? আর বাই 2। এইবার এখন যদি এটা করবা তখন দেখো আর মানে নিচে যে 2 আছে, 2 এর স্কোয়ার করলে আবার উপরে চলে যায়, 2 দুগুণে 4, তাহলে এফ সমানুপাতিক 4 ইন্টু 1 বাই আর এর স্কোয়ার।
অর্থাৎ আগে যেই বল তোমার এখানে ছিল, আগে যেটা এখানে ছিল তোমার, দেখো যেটা তোমার আগে এখানে ছিল, পরবর্তীতে যখন তুমি এখানে এটা দেখছো, দেখো পরবর্তীতে তুমি যখন এখানে এটা দেখতেছো, তখন এর সাথে কি আছে, এখানে 4 গুণ, আর এখানে কিছু নাই। অর্থাৎ পরের যেই তুমি দূরত্ব যেই অর্ধেক করেছো, তখন দেখছো বল কত গুণ হয়েছে, 4 গুণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে বল 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা 3 শেষ। এখন 4 নম্বরে যাব। দেখো 4 নম্বরে একটা বহুপদী কোশ্চেন, যেটা 2015 সালে ঢাকা বোর্ডে আসছিল। মহাকর্ষীয় ধ্রুবক জি এর ক্ষেত্রে, মানে জি এর ক্ষেত্রে যা যা সত্য যা যা সত্য নয় সেগুলো নিয়ে আলোচনা। দেখো ভাইয়া, ইহা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যদি এটা হতো মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করতেছে, তাহলে পৃথিবীতে আসলে জি এর মান একরকম হতো, ঠিক আছে, মঙ্গল গ্রহে নিয়ে গেলে জি এর মান আরেক রকম হতো, আবার মানে তোমার জায়গা ভেদে এটা পরিবর্তন হতো। কিন্তু দেখা যায় আমরা যেখানেই নিয়ে যাই জি এর মান সবসময় একই রকম। সেটা কত ব্যবহার করছি বলো তো, 6.73 গুণ 6.673 গুণ 10 টু দি পাওয়ার -11, এটা ইউজ করছো। তো এটার কোনো সেন্স করছো কি কোথাও যে না, তার মানে এটা কোনো মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না। তাহলে আমি প্রথমে এটা কি করতে পারি, কেটে দিতে পারি। এটা প্রথমে আমি কি করতে পারি, এটা আমি ক্রস মেরে কেটে দিলাম। তো ওকে, এটা যদি কাটা হয়, এখন দেখো ভাইয়া প্রবলেম হচ্ছে, এবার উত্তরের দিকে তাকাবা। উত্তরের দিকে দেখবা যে একটা যখন অপশন চলে গেছে, তাহলে নিচের দুটো সঠিক। কিন্তু কখনো যদি সিঙ্গেল জিনিস থাকে, তাহলে কিন্তু মারা যাবে না। আবার চেষ্টা করার লিখতে দেখি কি আসে। দেখো জি এর মান বস্তুর ভরের ওপর নির্ভর করে না, একদম পারফেক্ট। এটা নির্দিষ্ট কোনো বস্তুর ভরের উপরে নির্ভর করে না। ঠিক আছে, এবার এটা একটা স্কেলার রাশি, এর নির্দিষ্ট কোনো দিক নাই যে এই দিক বরাবরই যায় বা বিপরীত দিক গেলে নেগেটিভ, এমন কিছু না। এটা কোনো তোমার ভেক্টর রাশি না, এটা জাস্ট হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আমরা নিচের দুইটা অপশন সঠিক পাইলাম, সেই নিচের দুটো অপশন মানে বিতে। ঠিক আছে, তাহলে পারবা, ওকে। এখন দেখো মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মাঝে সম্পর্ক, দেখো এটা আসার মতো। যশোর বোর্ড 2016 সালে আসছিল এবং 2018 সালে আরেকবার রিপিট আসছিল, তাছাড়া দেখা যায়নি। প্রাবল্য আর বিভবের মাঝে যে সম্পর্কটা, সরাসরি সম্পর্কটা তোমরা এইভাবে পড়ছো, তোমরা প্রত্যেকটা স্যারের কাছে যখন টিউশন করছো, তখন দেখবা ই সমান সমান ওনারা লিখে দিয়েছিল মাইনাস ডিভি বাই ডিআর, বা কেউ কেউ এটা এইভাবে দেখছো যে ডিভি সমান সমান মাইনাস ই ডিআর। বোঝা গেল? তো তুমি যে রূপেই দেখে থাকো না কেন ভাইয়া, তুমি এটা যে রূপেই দেখবা না কেন, এটা একটু মুখস্থ করে রাখবা। কারণ যেহেতু এটা দিয়েছে এবং আসার মতো, তাহলে একটু নিজে থেকে যদি চেষ্টা করো ই সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর এটা মনে রাখার, তাহলে আশা করি পারবা। ঠিক আছে, ওকে, এটা সরাসরি সূত্র ছিল, আর কিছু না। এবার 6 নম্বর দেখো, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে। এইবার সরাসরি মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে ভি সমান সমান কি ছিল, দেখো এটি একটি স্কেলার রাশি। কারণ এই সূত্রটা তুমি যখন দেখবা, তখন মহাকর্ষীয় বিভব দেখবা একটা মাইনাস থাকে, মাইনাস তোমার জি ইন্টু এম বাই আর, মাইনাস জি ইন্টু এম বাই আর। তো এটার কোনো দিক, নির্দিষ্ট দিক নাই, সো এটা একটা স্কেলার রাশি। এর দিক নাই, তাই একটি কি স্কেলার রাশি। এবার দেখো এর মাত্রা এল স্কোয়ার টি ইনভার্স 2, দেখো তো এটা হয় কিনা। তো মাত্রা যখন বের করতে পারবা, মানে বের করতে যাবা, তখন একদম বেসিক সূত্র থেকে শুরু করবা। বেসিক সূত্র কি ছিল বিভবের, যে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে একক ভর আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, তাই না? তাহলে এখন দেখো কাজের তুমি মাত্রা কি জানো, কাজের মাত্রা বের করতে গেলে আবার এফ এস দ্বারা, কাজকে এফ এস দ্বারা ভেঙে নাও এবং এমটাও রেখে দাও। দেখো এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর এস হচ্ছে এল, এম হচ্ছে আবার তোমার বড় হাতের এম, তা এম এম কাটা যায় এবং শেষ পর্যায়ে থাকে তোমার কাছে এল স্কোয়ার টি ইনভার্স 2। তোমার কাছে কি থাকলো, এল স্কোয়ার টি ইনভার্স 2। দেখো এইটুকু, তাহলে এটা আমার সত্য। তাহলে প্রথম দুইটা সত্য পাইছি। এখন দেখো কি করব, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে এটি ঋণাত্মক, ইয়েস, মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে এটা ঋণাত্মক হবে। এই জন্য দেখো তোমার ভাইয়া এর আগে একটা ঋণাত্মক চিহ্ন দিয়ে রাখছে। এটা মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো জায়গায় ঋণাত্মক, শুধুমাত্র অসীমে এটা ধনাত্মক, তা আবার শূন্য। অসীমে এটা অসীমে এটা শুধুমাত্র শূন্য, এর কোনো নেগেটিভ মান নাই। বোঝা গেল? তাহলে এটাও সত্য। তাহলে এখানে দেখা গেল 1 2 3 তিনটাই সত্য হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরের ম্যাথ,
পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায়, দেখো একটা হচ্ছে এইচ উচ্চতায় আর একটা হচ্ছে সরাসরি পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ, দেখো পৃথিবী পৃষ্ঠে হচ্ছে জি, এইচ উচ্চতায় জি এইচ আর গভীরতায় হচ্ছে জি বি এইচ হলে তোমার নিচের কোন প্যাটার্নটি সত্য? যেখানে 2018 সালে সকল বোর্ডে প্রশ্নটা আসছে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবার আগে তুমি জি এর ভ্যালুটা দেখবা। জি সমান সমান কি? জি সমান সমান দেখো জি এম বাই আর স্কোয়ার। এম হচ্ছে ওই গ্রহের ভর আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। তো আমি যদি এটা পৃথিবীর পার্সপেক্টিভে নিই তাহলে পৃথিবীতে তোমরা সরাসরি বের করেছো, সো ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার তুমি জানো, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে এইচ উচ্চতায় বের করা। দেখো ভাইয়া এইচ উচ্চতায় জিএইচ, এইচ উচ্চতায় কি ধরলাম? জিএইচ, ওরা ধরে দিছে। তো জিএইচ এর যে সূত্র সেটা দেখবা তুমি জি ইন্টু তোমার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো এখান থেকে একটা ভ্যালু পাবা, তোমার এটা তো একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, আর এখান থেকে এইচ উচ্চতায় জিএইচ এর জন্য একটা মান পাবা। তুমি ভাই বলতে পারো যে কিভাবে মান পাবো? তুমি একটা নির্দিষ্ট পৃথিবীর জন্য একটা নির্দিষ্ট উচ্চতা ধরে নাও, মনে করো নির্দিষ্ট উচ্চতা এখানে 4000 কিলোমিটার। মনে করো পৃথিবী পৃষ্ঠ হতে 4000 কিলোমিটার দূরে অভিকর্ষ ত্বরণ তুমি নির্ণয় করতে চাচ্ছ, ঠিক আছে। তো ওখানে তোমার এই যে এইচ এর ভ্যালুটা এখানে বসাই দাও, বসাই যে মান আসবে সেটা বের করবা। আর এবার এইচ গভীরতার জন্য একটা বের করবা, এইচ গভীরতায় দেখো এইচ গভীরতার ক্ষেত্রে জিবিএইচ ধরছে ওরা। দেখো এইচ গভীরতা জিবিএইচ, এর ফর্মুলাটা কি এটা আমি লিখে দিচ্ছি তোমাদের সামনে। দেখো 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি। এই জি হচ্ছে তোমার ভূপৃষ্ঠের। তো এখান থেকে একটা ভ্যালু পাবা এবং এখান থেকে একটা ভ্যালু পাবা। এইচ এর মানটা তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারো, ধরে দেখো যে কোথায় বেশি কম আসতে পারে। তো তুমি দেখবা যে সব থেকে বেশি মান কোথায় আসছে? সব থেকে বেশি মান আসে তোমার জিতে। সব থেকে বেশি মান আসবে কোথায়? জিতে। তার মানে ভূপৃষ্ঠে জি এর মান সব থেকে বেশি হয়। তারপর উপরে গেলেও কমতে থাকে, নিচে গেলেও কমতে থাকে। এখন কোন জায়গায় বেশি কমে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখান থেকে তুমি যখন এই ভ্যালুটা বের করবা তখন নিজে তুমি সাক্ষী হবা, নিজে তুমি প্রমাণ করতেছো এটা, সেটা দেখবা যে একদম যখন উপরের দিকে যাচ্ছ তখন বেশি জি এর মান কমে যায়, কিন্তু নিচের দিকে গেলে একটু কম কমে, ঠিক আছে। যেমন তুমি এই যে 4000 কিলোমিটার উচ্চতায় জি এর মানটা বের করো, আবার 4000 কিলোমিটার গভীরতায় তুমি জি এর মান বের করো, দেখো ওই 4000 কিলোমিটার উচ্চতায় যে মানটা আছে গভীরতায় তার থেকে একটু বেশি থাকে, বোঝা গেল। ওই জন্য বলা হয় ভূপৃষ্ঠের পরই তোমার অভিকর্ষ ত্বরণ বেশি হচ্ছে তোমার নিচে। নিচেরটা কি ধরলাম? জিবিএইচ ধরেছি, এবং তারপরে হচ্ছে তোমার উচ্চতায় যায়, অর্থাৎ উচ্চতায় সবচেয়ে কম হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, বোঝা গেল। তাহলে এই সত্যটা একটু মনে রাখবা যে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি হয়, তারপরে তোমার মাটির নিচে মানে ভূপৃষ্ঠের নিচে, আর একটা হচ্ছে তারপরে শেষে হচ্ছে উচ্চতায়, ঠিক আছে। ওকে, অলরাইট, তাহলে আশা করি পারবা। এই দেখো তোমার সিকোয়েন্সটা এইভাবে বি নম্বর অপশনে। ওকে, তাহলে এটা বুঝতে পারছো। ক্যালকুলেশনটা অবশ্যই করবা, নাই কিন্তু মনে থাকবে না। তুমি যদি এভাবে মনে করছো ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, তারপরে মাটির নিচে, তারপরে উপরে, এভাবে বেশি দিন মনে থাকবে না। কিন্তু তুমি যদি এই 4000 কিলোমিটার একবার এখানে বসাও, আবার একবার এখানে বসাও, দেখবা তুমি মানটা পেয়ে গেছো, ঠিক আছে। ওকে, এখন আমরা যাব 8 নম্বরে। 8 নম্বর এমসিকিউতে কি বলছে দেখো তো ভাইয়া, যে কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে, মানে আরেকটা নতুন গ্রহকে যাকে কল্পনা করা হয়েছে, সে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত? বোঝা গেল। দেখো পৃথিবী পৃষ্ঠের জন্য জি এর মান কত ছিল ভাইয়া? জি এম বাই আর স্কোয়ার। এটা ধরলাম আমার স্ট্যান্ডার্ড, আমার পৃথিবীতে আমার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখন বলছে ওই যে নতুন গ্রহ দেখা যাচ্ছে তার ভর এবং ব্যাসার্ধ উভয় কত গুণ করা হয়েছে? ভর এবং ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমি এখানে দেখো ভাই, এখানে ধরি যে এম ড্যাশ যে নতুন ভর সেটা হবে আমার পৃথিবীর দ্বিগুণ ভর 2m, আর পরবর্তীতে আর ড্যাশটা হবে এটাও দ্বিগুণ করা হয়েছে। তো এই দ্বিগুণটা তুমি এখানে বসাই দাও, দেখো কি আসে ভাইয়া। তাহলে জি সমান সমান তোমার হাতে কি আসবে? জি ইন্টু এখানে 2m বসাও, আর এখানে আর এর ভিতরে 2r বসাও, তার স্কোয়ার করে দাও। অ্যান্সারে কি আসে দেখো ভাইয়া,
জি 2m ডিভাইডেড বাই 4r স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 2 এখানে কেটে দাও, তাহলে কি থাকে হাফ ইন্টু ওই যে এটা যদি জি ড্যাশ হয়, এটা যদি জি ড্যাশ হয়, এটা যদি জি ড্যাশ হয়, আর তোমার এখানে থাকে জি এম বাই আর স্কোয়ার। এই জি এম বাই আর স্কোয়ার মানেই হচ্ছে তোমার জি, অর্থাৎ জি ড্যাশের মানটা হবে হাফ ইন্টু জি। তার মানে পৃথিবী পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ তার অর্ধেক হবে, অর্থাৎ ভর এবং ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তাহলে ওই যে গ্রহটা কল্পনা করা হয়েছে তার অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠের অর্ধেক। বোঝা গেল? সেটা আমরা কোত্থেকে দেখলাম? দেখো ভাইয়া এখান থেকে, আশা করি পারবো। অলরাইট, তাহলে আমাদের 8 শেষ। অ্যান্সার হচ্ছে তোমার অর্ধেক, অর্থাৎ সি নম্বর অপশনে অর্ধেক আছে। এখন দেখো 9 নম্বর, আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে? জি এর মান কখন শূন্য হবে? দেখো তুমি অভিকর্ষ ত্বরণ, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যখন নির্ণয় করতে গেছো তোমার স্যার অবশ্যই তোমাকে দুইটা সূত্র শেখাইছে। সেই দুটা কি দেখো ভাইয়া, এটা এমন রিলেট করতে পারো কিনা, জি এইচ সমান সমান মেন সূত্র ছিল জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এই একটা সূত্র তোমার স্যার শিখিয়েছেন। আর একটা সূত্র শেখানো হয়েছিল জি এইচ ইন্টু, এইটা হচ্ছে এমন দেখো 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, এই যে আর একটা, এই দুইটা সূত্র শেখাইছে এবং স্যাররা এইভাবে বলে দিয়েছেন যে এটা হচ্ছে তোমার স্বল্প উচ্চতায় ব্যবহারযোগ্য আর এটা হচ্ছে যে কোনো উচ্চতায়। ঠিক আছে, যখন স্বল্প উচ্চতা নিয়ে কাজ করব তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন এই প্রশ্নের জন্য তুমি দুইটাই ব্যবহার করতে পারো, দুইটাই ব্যবহার করে দেখতে পারো যে কোনটার কারণে তোমার জি এর মান শূন্য আসে, সেটা তোমার অ্যান্সারে আসবে। ঠিক আছে, আমি এখন এই দ্বিতীয় সূত্রটা নিয়ে কাজ করব। অলরাইট, তাহলে দেখো ভাইয়া দ্বিতীয় সূত্রতে এইচ এর মান কত বসাতে যাচ্ছে আমি, দেখো এখানে অপশন টেস্ট করবো, অপশনে বসে বসে দেখবা যে কোনটা জন্য জিরো হয়ে যায়। তো এখানে আমি আর বাই টু কে যদি এইচ এর জায়গায় বসাই, অর্থাৎ এইচ সমান সমান যদি মানে পুরো ব্যাসার্ধের যদি অর্ধেক মান নেওয়া হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখো। দেখো ভাইয়া যদি এইচ এর মান তোমার ওই যে ব্যাসার্ধের অর্ধেক নেওয়া হয় তাহলে এখানে কি আসে 1 মাইনাস এইচ এর জায়গায় আমরা বসাবো আর বাই টু, আর নিচে আর ছিল ইন্টু তোমার জি আছে। ওকে, এখন দেখো 1 মাইনাস এই 2 আর 2 কাটা গেল, আর আর কাটা গেল, তাহলে এখানে 1 থাকে ইন্টু জি। দেখো 1 এর থেকে 1 বাদ দিলে 0, 0 এর সাথে যাই গুণ করবা আলটিমেটলি সেটা কি আসে, 0ই আসে। অর্থাৎ জিএইচ এর মান তখনই 0 হওয়া পসিবল, জিএইচ এর মান তখনই 0 হওয়া পসিবল যখন তোমার এইচটা হবে আর বাই টু এর সমান। যখন এইচটা হবে আর বাই টু এর সমান তখন জি এর মান কি হবে তোমার শূন্য হবে। বোঝা গেল? অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা পর্যন্ত যদি যাওয়া যায় পৃথিবী ভূপৃষ্ঠ ছেড়ে, তাহলে সেখানে দেখবা যে আমার অভিকর্ষ ত্বরণ আর কাজ করছে না, জিরো হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এইবার তাহলে আমরা দেখব 10, পৃথিবীর পৃষ্ঠে এবং চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। এখন একটা জিনিস বলবো, এটা ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে, ওই জন্য তুমি এটা মুখস্থ করে নিবা। শুরুতে 81.81:16, 81 কত 16। কারণ কি, এবার দেখো আমি বলি, কারণ তোমাকে এটা বের করতে গেলে সবার আগে জানার লাগবে যে পৃথিবীর ভর তোমার চাঁদের ভরের 81 গুণ বড়, অর্থাৎ চাঁদের ভরের কত গুণ বড়, মন ছোটাতে এম দিলাম, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ বড়, এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ বড়। চাঁদের ব্যাসার্ধের কত গুণ বড়, 4 গুণ বড়। এখন তুমি করবা কি, দেখো ভাইয়া পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ জি সমান সমান তুমি জানো জি এম বাই আর এর স্কোয়ার। অলরাইট, এখন তুমি চাঁদেরটা বের করো, চাঁদেরটা জি এম দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, জি এম যখন করব তখন দেখো ভাইয়া জি এম এম ডিভাইডেড বাই আর এম তার স্কোয়ার। অলরাইট, এখন এম এম এর মান অর্থাৎ মুনের চাঁদের যে ভর সেটা কত, সেটা দেখো তো এখান থেকে বের করবা যে চাঁদের ভর এম এম ইকুয়ালস টু 1/81 ইন্টু তোমার পৃথিবীর ভর, এবং এখান থেকে আর এম এর মানটা অর্থাৎ তোমার মুনের ব্যাসার্ধ যেটা 1/4 ইন্টু আর, তাই না, ওই দুটো ওখান থেকে বের করে নিয়ে আসলাম এবং এখানে মান বসাবো। যদি আমি মান বসাই তাহলে জি ইন্টু দেখো এম এম অর্থাৎ 81, দেখো এম বাই 81 এবং আর এম এর জায়গায় বসাবো 1/4 আর তার আবার স্কোয়ার, কি বসাবো, তার আবার স্কোয়ার।
তাহলে আলটিমেটলি এখানে কাটাকাটি করে যেটা থাকে তোমার gm ইকুয়ালস টু আসবে, দেখো এরকম ভাইয়া, যদি কাটাকাটি করতে চাও তাহলে এটা আসবে এই 16 উপরে চলে যায়, 4 4 16 উপরে চলে গেল, আর 81 তোমার নিচে আসলো, ইনটু তোমার কাছে যেটা থাকবে gm বাই আর স্কোয়ার। ঠিক আছে, এরকম সাজলাম। তো এখন দেখো তো ভাইয়া, এই যে এখানে যে gm বাই আর স্কোয়ার দেখছো, এটাই না তোমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। ওকে, এটা যদি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ লিখতে পারো, তাহলে দেখো এই gm এর জায়গায় gm বসাইলাম এবং 16/81 বসাইলাম গুণ তোমার এই যে gm বাই আর স্কোয়ারে বসাবো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এখন তোমাকে কিভাবে অনুপাতটা আছে দেখো, পৃথিবীর পৃষ্ঠের কথা আগে বলেছে এবং চাঁদের পৃষ্ঠ পরে বলছে, অর্থাৎ তোমাকে বের করতে হবে g is to g মুন, g is to g মুন। তাহলে g এর মানটা আমার উপরে নিয়ে আসবো আর gm টা নিচে নিয়ে আসবো, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টাই যাবে, 81 উপরে গেল 16 নিচে আসলো। তাহলে যদি অনুপাত করো gm ইকুয়ালস টু হবে 81:16। এইটাই তোমাকে আমি একটু স্মরণে রাখতে বলেছিলাম, এটাই তোমাকে আমি একটু স্মরণে রাখতে বলছিলাম। ঠিক আছে, তাহলে তুমি যদি মনে করতে চাও যে ভাই আমি না মুখস্থ করব না, তাহলে তোমাকে আরো বেশি মুখস্থ করতে হবে। সেটা কি, পৃথিবীর ভর যে চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধে তোমার 4 গুণ, এটা মনে রাখতে হবে। তারপরে ক্যালকুলেশনটা করবা এন্ড দেন 81:16 বের করবা। আর যদি মনে করো যে না আমার একটা জিনিস মুখস্থ করলে হয়ে যাচ্ছে, তাহলে তুমি 81:16 মুখস্থ করতে পারো। ঠিক আছে, ওকে। এইবার দেখো পৃথিবীতে মুক্তিবেগের মান কত। মুক্তিবেগের জন্য ভাইয়া তোমাকে দুইটা সূত্র শিখতে হবে। কয়টা সূত্র? দুইটা সূত্র। দেখো ভাইয়া, মুক্তিবেগ এসকেপ ভেলোসিটি, এটাকে বলবো ভিই সমান সমান, মেন সূত্র হচ্ছে এটা 2gm/r, 2gm/r। আরেকটা সূত্র ভিই সমান সমান √2gr, √2gr। এখন দেখো, যেহেতু পৃথিবীর জন্য বলছে, পৃথিবীর জন্য আমরা জি এর মান জানি, জি এর মান 9.8। যেই ক্ষেত্রে আমরা জি এর মানটা পাবো না, সেই ক্ষেত্রে আমরা ওই গ্রহের ভর এবং ব্যাসার্ধের সাহায্যে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা এটার সাহায্যে বের করি। 2 পৃথিবীর জন্য 9.8 জি এর মান 9.8, আর আর এর মান কত পৃথিবীর জন্য? আর এর মান কত ছিল বলো তো? 6.4 × 10⁶। এবার এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড আসে। তার মানে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার পথ অতিক্রম করে মুক্তিবেগের জন্য। যেই রকেট তোমার পৃথিবী ছেড়ে যাওয়ার সক্ষমতা অর্জন করে, তাকে এই বেগটা ন্যূনতম দেওয়া লাগবে, এর থেকে বেশি বেগ থাকে। ঠিক আছে, তাহলে সি নম্বর অপশনে সত্য। তাহলে এটা বের করতে পারবা। অলরাইট, এখন দেখো ভাইয়া, পৃথিবীর ঘনত্ব বের করো, যেটা ঢাকা ইউনিভার্সিটি 17-18-তে আসছিল। পৃথিবীর ঘনত্ব, তো ঘনত্ব রো সমান সমান তুমি কি জানো? ঘনত্ব রো সমান সমান জানো কি তুমি? বলো ভাইয়া, বলো। m/v, তাই না? এখন পৃথিবী যেহেতু গোলাকার ধরে নেওয়া হয়, এজন্য এটাকে 4/3πr³ লিখতে পারি। ঠিক আছে, এখন এটা এখানে বসাই দেব। পৃথিবীর ভর কত? 6 × 10⁻²৪ এবং 4/3 গুণ 3.14 গুণ তোমার আর এর মান কত? 6.4 গুণ 10⁶, তার আবার কি ছিল? কিউব ছিল। এখন এই ক্যালকুলেশনটা তুমি নিজে করো, ক্যালকুলেশনটা আমার সাথে সাথে তুমি করো, তাহলে তোমারও প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, দেখো 6 গুণ 10⁻²৪ ডিভাইডেড বাই 4/3, ও শিট, 4/3 গুণ 3.14 গুণ 6.4 গুণ 10⁶, তার আবার কিউব। যদি করো তাহলে এটা কি আসে দেখো ভাইয়া, যে 5.466 গুণ 10⁻³ kg/m³। যদি এবার এককের পরিবর্তন হয় তাহলে এরকম তুমি গুণ ভাগ করে একক পরিবর্তন করাই নিবা। তাহলে এটা লিখতে পারি, দেখো 5.5 গুণ 10⁻³ kg/m³ লেখা যায়। ঠিক আছে, kg/m³। ও আচ্ছা, এটা ভুল দেখাইছে, এটা না, এটা হবে না। দেখো এটা 5.5 গুণ 10⁻³ kg/m³। বোঝা গেল? তাহলে তুমি যদি এই সূত্রটা না জানতে, এই সূত্রটা তুমি যদি না জানতে, তাহলে কিন্তু পারবে না।
রো সমান সমান m/v, এটা তোমাকে অবশ্যই জানা লাগবে, এবং পৃথিবীর আয়তন, ভর, এগুলো তুমি তো মুখস্থ, ঠিক আছে? তাহলে এটা শেষ। এখন দেখো খুবই ইজি, সাস্ট তোমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2016-17 এটা আসছিল। দেখো পৃথিবী মানে ভূপৃষ্ঠের 200 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণের মানে এই সুস্থতা অভিকর্ষ ত্বরণের সূত্র কি ছিল জানো ভাইয়া? GH সমান সমান কি শেখানো হয়েছিল? যে G/r² ডিভাইডেড বাই r প্লাস h এর হোল স্কোয়ার, তাই না? এখন g এর মান পৃথিবীর জন্য 9.8 ছিল, এবং r এর মান কত ছিল ভাইয়া বলো? 6.4 গুণ, বলো 6.4 গুণ 10⁶, তার আবার স্কোয়ার, আর এখানে 6.4 গুণ 10⁶, সেই সাথে যোগ এইচ এর মানটা কত? 200 কিলোমিটার। দেখো 200 কিলোমিটার, তো 200 কিলোমিটারকে তুমি মিটারে করো, তাহলে মিটারে করতে গেলে এখানে 10 কিউব আসবে, তাহলে 2 গুণ 10⁵ মিটার, এরকম থাকে না? তাহলে এটা বলবো 2 গুণ 10⁵ মিটার, তার আবার স্কোয়ার। এইবার তোমার এটা সুন্দর ক্যালকুলেশনের ধারণা নিতে হবে এবং ক্যালকুলেটর চাপতে হবে, ঠিক আছে? দেখো 9.8 গুণ তোমার কাছে আসবে হচ্ছে 6.4 গুণ 10⁶, তার স্কোয়ার, নিচে হচ্ছে তোমার 6.4 গুণ 10⁶ যোগ তখন হচ্ছে 2 গুণ 10⁵, তার আবার স্কোয়ার। যদি করো তাহলে তোমার কাছে আসবে কত দেখো ভাইয়া? যে 9.21 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তো 9.21 কোথায় আছে? দেখো 9.21 কোথাও নাই, ঠিক আছে? এটা 9.55 আছে, তার থেকে কাছের মান হচ্ছে 9.19 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে এ নম্বর অপশন, যেটা আমার সিমিলার এবং কাছাকাছি, বুঝা গেল, সেটা আমি বের করবো। তাহলে মানটা কি আসলো ভাইয়া? এটা। আশা করি এটা অনেক ভালোভাবে বুঝতে পারছো। চলো পরের ম্যাথ দেখি। দেখো মঙ্গল গ্রহের ব্যাস দেওয়া আছে এবং এর ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া রয়েছে। মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ কত? এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালে আসছে, ঠিক আছে? দেখো ভাইয়া, জি এর মান যদি দেওয়া আছে, ওই মঙ্গল গ্রহে জি এর মান 3.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার যখন দেওয়া আছে, এবং ওই গ্রহের ব্যাস দেওয়া আছে, ব্যাসের থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিব। ব্যাসার্ধ কত? 3000 কিলোমিটার। তো 3000 কিলোমিটারকে তুমি যদি মিটারে করো তাহলে 3 গুণ 10⁶ মিটার আসে তোমার কাছে। এখন তোমার কাছে আর জি দেওয়া আছে, তাহলে ভি মানে তোমার মুক্তিবেগ বের করার কি সূত্র? মুক্তিবেগ বের করার সূত্র দেখো, এসকেপ ভেলোসিটি সমান সমান 2gr। তাহলে ওই গ্রহের জন্য জি এর মান হচ্ছে 3.8 গুণ তোমার হচ্ছে 3 গুণ 10⁶, কত আসে দেখো ভাইয়া? √2 গুণ 3.8 গুণ 3 গুণ 10⁶। দেখো তোমার কাছে আছে 4774.93 মিটার পার সেকেন্ড। তো এত মিটার পার সেকেন্ড এইভাবে রাখে না, এই জন্য একে কিলোমিটার পার সেকেন্ড করা হয়। এখানে আবার 1000 দিয়ে ভাগ করে দাও তুমি, তাহলে 4.77 গুণ 10⁻, মানে 10⁻, আর না লিখি, দেখো এত কিলোমিটার পার সেকেন্ড করে দিলাম। আমি চাচ্ছিলাম 10⁻³ দেখায় মিটার পার সেকেন্ড লিখবো, পরে ওটার জন্য কিলোমিটার লিখবো, ঠিক আছে? তো তোমরা অনেক বড়, তোমরা বোঝো। সেটা কত আসলে বলো তো? 4.77 গুণ 4.77 কিলোমিটার পার সেকেন্ড। এবার এখানে এক ধরনের মানুষ আছে যারা ক্যালকুলেশন বুঝবে না, হঠাৎ করে দেবে মুক্তিবেগের দেখাশোনা করে। যেমন পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো ওরা জি এর মানটা এই জি এর মানটা ইউজ করতে ভুলে যাবে, ওরা 9.8 ব্যবহার করবে বেশিরভাগ স্টুডেন্ট, বুঝছো? 9.8 ব্যবহার করবে, এবং দেখা যাচ্ছে যে আর এর মান ওদের মুখস্থ আছে পৃথিবীর জন্য, এটা বের করে দিয়েছে। এবং দেখো একটা জিনিস কি, যে এই যে ওইটা পৃথিবীর মুক্তিবেগ কিন্তু আগেই দেওয়া আছে, এবং ওইটা দেখবা বেশি মানুষ না, খুব কম সংখ্যক মানুষ ওটা মেরে দিবে, ঠিক আছে? কিন্তু যারা বোঝে তারা এটা করবে না। ওকে, তাহলে 15 নম্বর দেখো, মুক্তিবেগ সম্পর্কে কিছু কথা যেটা বহুপদী সম্পর্কে আসে সেইগুলো আকারে সাজানো আছে। দেখো মুক্তিবেগ হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে। এটা যদি হইতো তাহলে কেমনে সম্ভব ভাই? মোটা মানুষগুলো জীবনে পৃথিবী সাইডে যাইতেই পারতো না, ঠিক আছে? দেখো মুক্তিবেগ কখনো, মুক্তিবেগের সূত্র দেখো আগে, √2gm/r।
তো এখানে এই এম হচ্ছে ও যেই গ্রহে আছে সেই গ্রহের ভর, আর আর হচ্ছে ও যেই গ্রহে আছে তার ব্যাসার্ধ, ঠিক আছে। আবার আরেকটা সূত্র জি সমান সমান √2gr, এখানেও দেখো কোনো বস্তুর ভর নাই, বোঝা গেল। তার মানে মুক্তিবেগের সাথে বস্তুর ভরের কোনো কানেক্টিভিটি বা কোনো সম্পর্ক নাই, বোঝা গেল। ঠিক আছে, এবার এর মান পৃথিবী পৃষ্ঠে দেখো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ইয়েস, একটু আগেও আমরা পৃথিবীর মুক্তিবেগ বের করে আসতাম, এটা সত্য। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, এই দেখো অভিকর্ষ ত্বরণ জি এর উপরে নির্ভর করে, তার মানে এটাও সত্য। ঠিক আছে, তাহলে 2 আর 3 কোথায় আছে? 2 আর 3 এই যে 2 আর 3, এর আবার এইটাই ভোল্টিক মেরে দিছে, ঠিক আছে, 2 আর 3। এবার দেখো 16 নম্বর, একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল অর্থাৎ টি, ভূস্থির উপগ্রহের জন্য মনে রাখবা ভূস্থির উপগ্রহ 24 ঘন্টায় একবার আবর্তন করে। 24 ঘন্টায় কয়বার আবর্তন করে? 24 ঘন্টায় তারা একবার আবর্তন করবে। যদি এখান থেকে শুরু হয় তো এটা ঘুরে আসতে ঠিক এইটা হবে 24 আওয়ার্স, মনে রাখবা, ঠিক আছে। তাহলে বি নম্বর অপশন সত্য। এইবার আসো তোমার হচ্ছে গ্রাফ রিলেটেড ম্যাথ, সেটা হচ্ছে 17। দেখো অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে একটু সমস্যা আছে, এখানে গভীরতা এইচ বলা আছে আর এখানে জি বলা আছে, বাট এখানে গভীরতা সিম্বল হিসেবে আর কে দেখানো আছে, এটা নিয়ে কখনো বিভ্রান্তিতে পড়বা না, ঠিক আছে। অলরাইট, এখন দেখো লেখচিত্র কোনটা। একটা জিনিস সব সময়ের জন্য খেয়াল রাখবা, জি, দেখো ভাইয়া জি এর মান সবসময় জি এম বাই আর স্কোয়ার, মানে তোমার গভীরতা বা উচ্চতা যেটা নির্ভর করে, ঠিক আছে, এর জন্য। এবং যদি এইচ এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন একটা জিনিস খেয়াল রাখবা, দেখো জি যদি এইচ উচ্চতায় ব্যবহার করা হতো জি ইন্টু তোমার আর বাই তোমার এদিকে আর প্লাস এইচ তার একেবারে হোল স্কয়ার সূত্র ব্যবহার করছিলা। দেখো এইচ এর সাথে তোমার জি এর সম্পর্কটা কি ছিল? ব্যস্তানুপাতিক ছিল। এবার দেখো এইচ এর মান যত বাড়বে জি এর মানটা ঠিক তত কমবে, তাই না? এখন দেখো এখানে হয়েছে সেই কাহিনী, দেখো আর এর মান বা এইচ এর মান যত বাড়ানো হচ্ছে জি এর মান দেখো তত কমতিছে, ঠিক আছে। তাহলে 1 নম্বর অপশন। কিন্তু এখানে দেখো কোনো চেঞ্জ হয়নি, এটা পসিবল না। এখানে দেখো প্রথমে বাড়ছে পরে আস্তে আস্তে কমতিছে, এটা সম্ভব না। এখানে দেখো একটানা বাড়তিছে, এটাও সম্ভব না, বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারছি এইচ এর সাথে তোমার জি এর কি সম্পর্ক ছিল। ওকে, এখন দেখো ভাইয়া মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে একটা কথা আসছে যেটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে, এর মান সর্বোচ্চ হবে অসীমে। ইয়েস, মহাকর্ষীয় বিভব ভি সমান সমান মাইনাস জি এম বাই আর, মাইনাস জি এম বাই আর, এটা পড়ছিলা। এবং সেটা নেগেটিভ সব সময়ের জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে, কিন্তু অসীমে এর মান হচ্ছে 0 এবং এর সর্বোচ্চ মানই হচ্ছে 0, সেটা হচ্ছে অসীমে, কখনো ঋণাত্মক হতে পারে না, না এ সবসময় ঋণাত্মক হয়, ঠিক আছে, এই সবসময় ঋণাত্মক হয়। তাহলে 1 আর 2 সত্য। এখন দেখো ভাইয়া 19 নম্বর, কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ঘনত্বের সাথে কেমন? একটা জিনিস খেয়াল করো, মুক্তিবেগের দুইটা যে সূত্র শিখাইছি, দুটো সূত্রের ভিতরে কখনো কি ঘনত্বের সাথে মুক্তিবেগের কোনো সম্পর্ক আছে? দেখো তো আরেকবার লিখি, স্কেপ ভেলোসিটি ভি সমান সমান √2g m বাই r, আরেকটা ভি ই সমান সমান √2g r। দেখো তো কোথাও কোথাও তোমার মুক্তিবেগের সাথে ঘনত্বের কোনো সম্পর্ক নাই, তাহলে দেখলাম এর উপরে নির্ভর করে না, ঠিক আছে। অলরাইট, এখন দেখো গাছের একটি আপেল পৃথিবীকে যদি ছোট হাতের এফ বলে টানে এবং পৃথিবী আপেলকে যদি বড় হাতের এফ বলে টানে, তাহলে নিচের কোনটি সত্য? দিনাজপুর বোর্ড 2016 সালে এটা আসছিল, ঠিক আছে। তো এটা মনে রাখবা, নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া বল, একজন যে বলে টানবে ঠিক তার সমান বিপরীত বলে টানবে, তাই না? তার মানে এফ সমান সমান এটা, বোঝা গেল? তাহলে 3 নম্বর সত্য, ইজি ছিল খুবই। নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক? প্রাবল্য, যখন এরকম একক মাত্রা বের করতে আসবে তখন খুব সহজে আগের ফর্মুলায় চলে যাবা। এটা দেখো দিনাজপুর 2016 সালে আসছিল। দেখো আগের ফর্মুলা বলতে কি বোঝাচ্ছি, যে ই সমান সমান প্রাবল্য সমান সমান একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনার পরে যে বল অনুভব করে সেই বস্তুটা, যে বল অনুভব করে সেটাকে তার প্রাবল্য বলে। এখন দেখো ভাইয়া এফ হচ্ছে বল, অর্থাৎ এর একক কি নিউটন, আর মিটার ভরের একক হচ্ছে কেজি, তাহলে এটা কি আসে নিউটন পার কেজি। ই এর মান কত? নিউটন পার কেজি, ঠিক আছে। ওকে, তাহলে এটা শেষ হইলো। এখন দেখো ভাইয়া
22। আচ্ছা, এটা কোথায়? নিউটন পার কেজিতে। এখন দেখো 22, বি ও সি বিন্দুতে যথাক্রমে m1 অর্থাৎ বিতে m1 অর্থাৎ 1 কেজি ভরের বস্তু রাখা আছে এই পয়েন্টটাতে, আর m2 সি বিন্দুতে রাখা আছে। সি বিন্দু বলতে এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু রাখা আছে। এখন এ বি অর্থাৎ এই যে তোমার এইটা আর এসি এ হচ্ছে 1 মিটার, ঠিক আছে? এটা কত? 1। এবং বিসি 2 মিটার, যেখানে বিডি আর সিডি সমান, আবার এইটা সমান, ঠিক আছে? আর প্রশ্ন কি বলছে? ডি বিন্দুতে মকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2016 আসছে এই যে ডি বিন্দু, এই ডি বিন্দুতে মকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। দেখো মনে রাখবা, প্রাবল্য একটা ভেক্টর রাশি। সো এই বি এর জন্য ডি একটা প্রাবল্য অনুভব করবে, সি এর জন্য ডি আর একটা প্রাবল্য অনুভব করবে, ঠিক আছে? এখন আমরা বি এর জন্য ডি তে প্রাবল্য দেখব। তাহলে ই বি এর জন্য ডি তে প্রাবল্য, হ্যাঁ? তাহলে ই বি এ যদি দেখি এখানে, তাহলে কি আসবে? সেটা হচ্ছে জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তো দেখো ভাইয়া, জি এর মানটা জির মানে আকারে রাখি। এমটা কত? বি এর জন্য এম ছিল 1 কেজি, আর আরটা কত? এদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এই যে বিসি হচ্ছে 2 মিটার, অর্থাৎ পুরো বিসি, এই পুরো বিসি হচ্ছে 2 মিটার, কিন্তু এদের আবার ঠিক সমান ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এইটুকু 1 মিটার, আবার এইটুকু তোমার 1 মিটার। বোঝা গেল? এখন তাইলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1। তাইলে আমরা বলতে পারি ইবি অর্থাৎ বি এর জন্য ডি তে প্রাবল্য, ইবিডি লিখতে পারি। এটা ইবিডি, বি এর জন্য ডি তে প্রাবল্য হচ্ছে জি। ঠিক একইভাবে আবার সি এর জন্য ডি তে প্রাবল্য লিখব। দেখো সি এর জন্য ডি তে প্রাবল্য, সি এর জন্য ডি তে প্রাবল্য কি লিখতে পারি? দেখো ভাইয়া, জি ইন্টু তোমার এম বাই আর স্কোয়ার। তো একই ভর না, শুধু ভর, এটা হচ্ছে 2 কেজি ভরের, দূরত্ব একই, তাহলে এটা হচ্ছে 2g। তাহলে সি এর জন্য ডি তে প্রাবল্য হচ্ছে এত। তাহলে মোট ডি তে প্রাবল্য কত? মোট ডি তে প্রাবল্য কত হবে? একটা জিনিস খেয়াল করো, এরা দুইজনই কিন্তু একই দিকে ক্রিয়া করছে। দেখো এও এদিকে ক্রিয়া করছে, এও এদিকে ক্রিয়া করছে। যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সরাসরি প্রাবল্যটা বিয়োগ করে দিবা বড়টা থেকে ছোটটা। তাহলে 2g বিয়োগ g, তাহলে কত আসে প্রাবল্য? শুধু জি। তাহলে প্রাবল্য কত? ডি বিন্দুতে মোট প্রাবল্য হচ্ছে জি। এই দেখো অপশন। বুঝা গেল? ওকে, তাহলে দেখো 23 নম্বর, একই জিনিস, শুধুমাত্র বলছে এ ও ডি বিন্দুতে মহাকর্ষীয় বিভবের অনুপাত নির্ণয় করো। তার মানে ডি তে যে মহাকর্ষীয় বিভব আর এ তে যে মহাকর্ষীয় বিভব, এদের অনুপাত তোমাকে বের করতে বলছে। আগে এরটা বের করি। দেখো বি এর জন্য এ তে মহাকর্ষীয় বিভব, তাহলে বলবো যে এর জন্য তোমার ভি এটা কত হবে? দেখো জি ইন্টু এম বাই আর, মাইনাসটা আর দিলাম না এখানে, ঠিক আছে? জি ইন্টু এম বাই আর। আচ্ছা মাইনাস দিই, এবার পরে আবার বলবো মাইনাস কোনে গেল, ঠিক আছে না? দেখো মাইনাস জি ইন্টু এম বাই আর। তাহলে দেখো তো ভাইয়া, এই যে জিটা এখানে রাখলাম, বি বস্তুতে ভর কত ছিল? 1 কেজি, অর্থাৎ 1, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 1 মিটার, তাহলে এটা 1, অর্থাৎ এটা মাইনাস জি। এবং দেখো, এবং তুমি যদি সি বিন্দুর জন্য চাও, সি এর জন্য যদি চাও, তাহলে ভি এ কত হয়? মাইনাস জি ইন্টু, দেখো এই জায়গায় কিন্তু তোমার 2 কেজি ভর রাখা ছিল। কত কেজি? 2 কেজি, অর্থাৎ 2/1, অর্থাৎ মাইনাস 2g। এটা হচ্ছে মাইনাস 2g। তাহলে এর জন্য, বি এর জন্য, তাহলে এতে মোট কত? তাহলে ভি এ টোটালটা কত হবে? দেখো এটা সরাসরি যোগ, এর কোনো দিক থাকে না, সো বিয়োগ হওয়ার কোনো চান্স নাই, সরাসরি যোগ। তাহলে দেখো মাইনাস জি আর মাইনাস 2g, তাহলে কি করতে পারো? মাইনাস 3g। তার মানে ভি এ বিন্দুতে মোট বিভব হচ্ছে মাইনাস 3g। এখন আমরা আর একটা স্লাইড নিই। দেখো ভাইয়া, এখন আমরা ডি বিন্দুর জন্য, মানে ডি বিন্দুতে আমরা বিভব বের করব। এ এর জন্য তোমার ভিডি, ডি বিন্দুতে তোমার বিভব, সেটা কি? মাইনাস জি ইন্টু, দেখো তোমার এম বাই আর স্কোয়ার। এখন দেখো ভাইয়া, মাইনাস জি তোমার কার জন্য বের করছি আমরা? এ এর জন্য, এ সরি এ এর জন্য না, এটা বি এর জন্য, বি এর জন্য ভিডি,
আর এটাও বি এর জন্য, তার মানে বি এর জন্য এতে বিভব, সি এর জন্য এতে বিভব, আবার বি এর জন্য ডিতে বিভব, সি এর জন্য ডিতে বিভব। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাতে পারি 1 কেজি 1 কেজি অর্থাৎ মাইনাস জি। আবার সি এর জন্য তোমার ডিতে বিভব কত এটা বের করা লাগবে, এটা মাইনাস জি, সিতে 2 কেজি ভর ছিল, দূরত্ব তাদের একই ছিল, মাইনাস 2g। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে টোটাল ভিডি মাইনাস জি মাইনাস 2g সমান সমান কত হয়, মাইনাস 3g। এখন যদি তুমি এদের অনুপাতটা করে দাও, দেখো ভাইয়া এদের যদি অনুপাত করো তাহলে কি আসবে, আগে কার অনুপাত করতে বলছে, আগে দেখো তোমার এ তারপরে ডি, তার মানে এ আর ডি আগে নিব, তাই না। দেখো ভি এ ডিভাইডেড বাই ভি ডি সমান সমান মাইনাস 3g ডিভাইডেড বাই মাইনাস 3g, কাটাকাটি করলে 1:1ই থাকে, তাহলে ভি এ ইজ টু ভি ডি কি আসলো, কাটাকাটি করলে কি থাকে 1:1। কোথায় আছে 1:1, এই দেখো শুরুতে। তাহলে একটু লেন্দি ছিল বাট সহজ ছিল, লেন্দি ছিল বাট সহজ ছিল। ঠিক আছে, এখন আমরা 24 নম্বর ম্যাথ দেখব, যে নিচের কোনটির পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি, মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি। এখন দেখো মহাকর্ষীয় প্রাবল্য এই সমান সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার, এটা পড়ছো না। তাহলে এখানে দেখো ভর যার বেশি প্রাবল্য তার বেশি, ভর ও প্রাবল্য বেশি হবে যদি ভর বেশি হয়, কিন্তু যদি আর এর মান আবার বেশি হয়ে যায়, যদি আর এর মান বেশি হয় তাহলে এর জন্য তোমার প্রাবল্য আবার ডাউন হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি ভর অতিরিক্তই বেশি হয় তাহলে প্রাবল্য বেশি হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে বৃহস্পতি অনেক বড়, অনেক বড়, যার ভর সব থেকে বেশি। দেখো চন্দ্র, বুধ, আবার পৃথিবী, তার থেকে বৃহস্পতির ভর বেশি, এবং তুলনামূলক ব্যাসার্ধ যতটা বেশি হওয়ার কথা ছিল তার থেকে ভর বেশি হওয়ার কারণে এর প্রাবল্য বেশি হয়। তাহলে সবচেয়ে প্রাবল্য বেশি কার, বৃহস্পতি গ্রহের। বোঝা গেল। এখন দেখো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি একই থাকে, মেনে নিলাম পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এবং পৃথিবীর ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% বৃদ্ধি পায়, 1% বৃদ্ধি পাওয়া মানে কত জানো, সেটা হচ্ছে 1 যোগ 1/100 ইন্টু আগের আর। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি করো তোমার কাছে এমন আসবে 1.01 আর, অর্থাৎ বর্তমান যে 1% বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাসার্ধ হয়েছে 1.001 আর। এখন দেখো মুক্তিবেগের শতকরা পরিবর্তন কত, আগে মুক্তিবেগ কত ছিল, যদি জি এর সাপেক্ষে করতে চাই মুক্তিবেগ, দেখো জি এর সাপেক্ষে যদি মুক্তিবেগ বের করতে হয়, মুক্তিবেগ ভি সমান সমান √2g আর। এখন জি এর মান সেম, শুধু আর এর মানের সমস্যা, তাই না। তাহলে এখানে আমরা ড্যাশ দিলাম, আচ্ছা ড্যাশ দিতে যে অন্য কিছু হয়েছে, এখানে আমরা ড্যাশ দিলাম। তাহলে দেখো √2g এই জায়গায় বসাবো 1.01 আর। ঠিক আছে, এখন একটা কথা বলতে পারি, দেখো এই যেহেতু জি এর মান নির্দিষ্ট, এর কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা বলতে পারি ভি সমানুপাত কে লিখলাম, তাহলে বলতে পারি ভিই সমানুপাতিক √1.01 আর, এর সমানুপাতিক। এখন তুমি শুধুমাত্র এটার একটু রুট করে দাও, √1.01 যদি করো তাহলে তোমার কাছে এটা আসে ভিই সমানুপাতিক 1.0049 আর, এটা আসে। ঠিক আছে, তাহলে মুক্তিবেগের এখান থেকে একটা জিনিস দেখতে পারো যে শতকরা পরিবর্তনটা কত আসছে, শতকরা পরিবর্তনটা আসছে 1.0049 আর মাইনাস আগের আর ডিভাইডেড বাই আগের আর, অর্থাৎ যে শতকরা পরিবর্তন আসবে সেটা হচ্ছে প্রায় 49%, অর্থাৎ প্রায় 0.5%, প্রায় 0.5%। তাহলে প্রায় 5% কি হবে, বাড়বে। বোঝা গেল। ওকে, এটা একটু কিন্তু ভালো হার্ড টাইপের ছিল, তোমাকে এই জায়গা থেকে ক্যালকুলেশনটা বের করে না নিয়ে আসতে পারলে তুমি ম্যাথটা আগাইতে পারবে না। ঠিক আছে, ওকে। এখন দেখো ভাইয়া 26 এবং এটা খুবই ভালো এবং চমৎকার একটা ম্যাথ, বরিশাল বোর্ডে 2016 সালে আসছিল। দেখো চিত্রের এম ভরের একটি বস্তু পৃথিবীর সুড়ঙ্গ দিয়ে চলছে, তার মানে পৃথিবীকে যদি দেখো ভাইয়া, এটা যদি পৃথিবীর একটা চিত্র আঁকাতে হয়, পৃথিবী এত সুন্দর গোল হয় না,
পৃথিবী যদি ঠিক এইভাবে এর সুড়ঙ্গ একটা করে দিয়ে মাঝ বরাবর দিয়ে একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়, তাহলে এর ভিতর দিয়ে যে বস্তুটা চলবে সেই বস্তুটা সরল সন্দিত দোলন গতিতে চলবে। কি বললাম? সরল সন্দিত। পৃথিবীর সুড়ঙ্গ মানে একদম মাঝ বরাবর যদি কেটে দেওয়া হয়, তাহলে তার গতির ধরন কি হবে? সরল সন্দিত দোলন গতি। কি হবে? সরল সন্দিত দোলন গতি। তাহলে এটা পেয়ে গেলে। এবং এর আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে একই চিত্র দিয়ে একটা ম্যাথ। দেখো চিত্রের এম ভর, তার মানে এই যে এম ভরের একটি বস্তু পৃথিবীর সুড়ঙ্গ দিয়ে চলছে, ওই চলার সময় দোলনের গতির ধরন চাইছে প্রথমে, এখন দেখো ম্যাথ চাইবে। এখন এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করো। এ বিন্দুটা কোথায় দেখো তো ভাই? এই যে হচ্ছে এ বিন্দু। আমি এটা লাল কালি দিয়ে নাই, সাদার ভিতরে লাল দেখা যায় না, দেখো এটা সুন্দরভাবে দেখা যাবে। এটা হচ্ছে এ বিন্দু, দেখা যায়? ওকে, এই জায়গাটাই তোমার হচ্ছে ত্বরণ বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো ভূপৃষ্ঠ থেকে এর দূরত্বটা আমার লাগবে, এ ভূপৃষ্ঠ থেকে কত গহীনে আছে, ঠিক আছে? উপরে এক্স এর মান দেওয়া রয়েছে 0.7 আর, অর্থাৎ সে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় আছে? গভীরতা এইচ এর মান তাহলে আমরা পাইলাম 0.3 আর। আর কিছু লাগবে না আমার, সব হয়ে গেছে, শেষ। এখন এই এত গভীরতায় তুমি অভিকর্ষ ত্বরণ বের করে ফেলো। দেখো ভাইয়া, গভীরতায় যদি এইচ এর মান বের করতাম, তাহলে কি বের করতাম বলতো? 1 - h/r ইন্টু সাথে জি থাকতো। এখন মানটা বসাবা শুধু। দেখো 1 - এইচ এর মান হচ্ছে 0.3 আর ডিভাইডেড বাই আর ইন্টু 9.8, এবং এর আর আর কাটা যায় এবং ক্যালকুলেশনে কি থাকে? 0.7 ইন্টু 9.8, এবং এর শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু করে দাও, যে 0.7 গুণ 9.8 তোমার কাছে আছে 6.86 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। 6.86 কোথায় আছে? এই যে সি নম্বর অপশনে। বোঝা গেল? ওকে, তাহলে এটা পারলা, 27 শেষ। এবার দেখো 28, মুক্তিবেগের সমীকরণ হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এ আসছে। মুক্তিবেগের সূত্র যে দুটো পড়াইছি তার ভিতরে বারবার লিখছি, এবং এটা দেখো এখানে চলে আসছে। কয়টা সূত্র ছিল? দুইটা। বিই সমান সমান কি ছিল? √2gm/r, আর একটা বিই ছিল কি? √2gr। ঠিক আছে? ওকে, 28 শেষ। এবার দেখো 29, মহাকর্ষীয় দ্রবকের মাত্রা নির্ণয় করো। একটু আগেই একদম শুরুর দিকে মহাকর্ষীয় দ্রবকের আমরা একক বের করছি, এখন দেখো মাত্রা। এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতে চাইছিলাম, বাট আমার নির্দেশনায় এমন নেই যে কোনো কিছু হোমওয়ার্ক রাখতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এটা করিয়ে দিচ্ছি। দেখো একবারে জি সমান সমান তোমার হাতে ছিল f(r²/m1m2), অলরাইট? তো মাত্রা, এফ এর মাত্রা হচ্ছে ml T−2 ইন্টু আর বলতে তোমার হচ্ছে এল এর স্কোয়ার, আর বলতে কি? এল এর স্কোয়ার। আর নিচে তোমার এম বলতে বড় হাতের এম একটা, আবার বড় হাতের এম একটা, এটা কাটা। তাহলে তোমার কাছে থাকে কি? m−1 L³ T−2। এটা হচ্ছে তোমার জি এর মাত্রা। এটা তোমার কি? জি এর মাত্রা। দেখো ভাইয়া, এই যে বুঝা গেল? তাহলে কোথায় আছে অ্যান্সার? এই যে তোমার m−1 এল এর কিউব আর T−2। ঠিক আছে, শেষ। তাহলে দেখো 30 নম্বর, পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ দেওয়া রয়েছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোনো গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয়, অর্থাৎ ধরি ওই গ্রহের ব্যাসার্ধ আর ড্যাশ, সেটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। শেষ ওখানকার টপিক্সটা। ভর পৃথিবীর ভরের, মানে ওই গ্রহের ভরটা পৃথিবীর ভরের 8 গুণ, অর্থাৎ তাদের ভর পৃথিবীর ভরের 8 গুণ। ঠিক আছে? তবে সেখানে মুক্তিবেগ কত হবে বের করো। সেখানে মুক্তিবেগ কত? এটা বুয়েট 13-14-তে আসছে। কত? বুয়েট 13-14-তে। এখন দেখো ভাইয়া, যদি মুক্তিবেগ বের করতে চাও, মুক্তিবেগের সূত্র আমরা জানতাম √2gm/r এর স্কয়ার, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এখন শুধুমাত্র ওখানে ভি ড্যাশ হিসেবে বসাবো। যদি বসাই, দেখো 2g ইন্টু এম এর জায়গায় কত এম বসাবো? দেখো তো ভাই 8m বসাবো, আর আর এর জায়গায় বসাবো কত? 2r, তার আবার স্কোয়ার বসাবো। হ্যাঁ, তাহলে তোমার কাছে আসবে কি? দেখো এখানে তোমার কাছে থাকছে 2gm 8 ইন্টু, ঠিক আছে, আর এখানে 2 দুগুণী 4, আর এর স্কোয়ার দিল কে?
স্কোয়ার হবে না। আচ্ছা দাঁড়াও, এটা একটু মুছে দিই। হ্যাঁ, এটা একটু মুছে দিই। ক্যালকুলেশন না, জাস্ট সূত্রটা একটু স্কোয়ার দিয়ে ফেলছিলাম। দেখো ভাইয়া, সূত্রটা হচ্ছে কি, ভিই সমান সমান রুট ওভার, দেখো ভিই সমান সমান রুট ওভার 2gm/r। ঠিক আছে, আমি অভিকর্ষ ত্বরণের চিন্তা করে আর এর স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, খুবই দুঃখিত। এখন দেখো ভিই সমান সমান ড্যাশ করে দিলাম, এখানে 2g, এটা হচ্ছে 8m করে দিলাম, আর এখানে 2r করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কাটাকুটি করার পরে দেখো এখানে থাকে 4 ইন্টু 2gm/r। এই 2gm/r কে আমরা জি ধরতে পারি, এই যে রুট ওভার 2gm কে আমরা ভি ধরতে পারি না? তাহলে আমরা বলবো যে ভি সমান সমান এই 4 এর রুট করলে 2 হয়, আর রুট ওভার এই জিনিসটুকুর মান হচ্ছে জি। তাহলে ওই মুক্তিবেগকে যদি দ্বিগুণ দ্বারা গুণ করো 1.2, তাহলে আসবে 22.4। কোথায় আসছে? এই যে ডি নম্বরে। ঠিক আছে, আমার গলায় একটু খুব কষ্ট হচ্ছে, সাউন্ড খুব স্লো হয়ে গেছে, তোমরা একটু মানায় নিও। হ্যাঁ, ওকে, কখনো ডিমোটিভেটেড হবে না ক্লাস করতে যেয়ে। দেখবা পরিশ্রম করলে সফলতা যখন আসবে সব ভালো লাগবে, সব ভালো লাগে। 32-এ কি বলা আছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কত হবে? রাজশাহী বোর্ড 2019-এ আসছে, পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? একটা জিনিস খেয়াল করো, জি এর সাথে gm/r², এটা একটু মোটা করে লিখলাম একটু বোঝার জন্য। দেখো ভাইয়া, জিটা তোমার আর এর সাথে কিভাবে সম্পর্কে আছে? দেখো জি সমানুপাতিক 1/r², অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্কে যদি আর এর মান তুমি কমাও তাহলে জি এর মান বাড়বে, আর এর মান যদি বাড়াও তাহলে জি এর মান কমবে। এখন দেখো এখানে পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? তাহলে বৃদ্ধি পাবে। কোথায় বৃদ্ধি পাবে? এই যে সি নম্বরে, এটা আবার বল দিচ্ছে, তাহলে এটা বৃদ্ধি পাবে। বোঝা গেল? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এখন দেখো 33, জি আর টি স্কোয়ার লেখচিত্রের প্রকৃতি কিরকম হবে? যশোর বোর্ড 2019 সালে এটা আসছে। দেখো ভাই কিভাবে আসবে, একটা জিনিস খেয়াল করো, টি সমান সমান তুমি জানো 2π ইন্টু রুট ওভার l/জি, উভয় পাশে বর্গ করে দাও, কারণ আমার টি এর স্কোয়ার লাগবে। তাহলে এখানে 4π² ইন্টু l/জি, তাহলে টি স্কোয়ার ব্যস্ত অনুপাতিক 1/জি, টি স্কোয়ার ব্যস্ত অনুপাতিক, জি এর সাথে টি স্কোয়ারের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক, আর ব্যস্ত অনুপাতিকের কার্ভ হয় কেমন? এই কার্ভ আকৃতির। ঠিক আছে, ব্যস্ত অনুপাতিকের সম্পর্ক, এটা হচ্ছে তোমার সমানুপাতিক, তাহলে এটা বাদ, এটা তোমার মান কমলে, আর এটা তো মানের কিছু দেওয়াই নেই, তাহলে সত্য হচ্ছে তোমার বি। বোঝা গেল? ওকে, বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া, তোমার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কেমন হবে? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি কমে যায়, তাহলে একটা সূত্র, কেপলারের তৃতীয় সূত্র, টি এর স্কোয়ার সমানুপাতিক আর এর কিউব, পড়েছিলে না? এখন দেখো তো ভাইয়া, যখন পৃথিবীর গড় দূরত্ব, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব আর, সেটা যদি কমে যায়, তখন টি স্কোয়ারের মানে টি এর ভ্যালুও কমে যাবে। টি এর ভ্যালু কমে গেলে তোমার এদিকে দৈর্ঘ্যও কমে যাবে, পৃথিবীর বছরের দৈর্ঘ্য কি হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, তাহলে ব্যস্ত অনুপাতিক সম্পর্কের কারণে এটা হলো। এখন দেখো, সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ যদি 1.5 গুণ 10⁻11 মিটার এবং আবর্তনকাল যদি এত সেকেন্ড হয়, তবে পৃথিবীর দ্রুতি বা বেগ কত? ওই পৃথিবীর বেগ কত? বরিশাল বোর্ড 2015 সালে এটা দিছে। ঠিক আছে, 2015 সালে আসছে। এখন এটা কিভাবে করবা? পৃথিবীর দ্রুতি কিভাবে বের করবা? একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এস সমান সমান ভিটি, এই সূত্রটা মনে আছে? আছে। এখন আমি বেগ বের করব, বেগ ভি সমান সমান কি? s/t। এখন প্রবলেম হচ্ছে, দেখো প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে খুবই সংক্ষিপ্ত এবং সিম্পল। দেখো, এটা যদি তোমার একটা পৃথিবী হয়, তো এই পৃথিবী যদি একবার আবর্তন করতে চাই, সম্পূর্ণ একটা পথ আবর্তন করে এখানে আসবে না? তাহলে এর পুরো দূরত্ব, মানে তোমার পরিধি দূরত্বটাও দূরত্ব, তাহলে এস সমান সমান কত হলো? 2πr, এইটা আমার লাগবে। তাহলে এই ভি এস এর জায়গায় বসাবো 2π ইন্টু আর ডিভাইডেড বাই পর্যায়কাল। বোঝা গেল? ওকে, এখন জাস্ট শুধু মানটা বসাবা। দেখো 2 ইন্টু
পায়ের মান 3.14, আর এর মান কত পৃথিবীর জন্য? আর এর মান দেওয়া রয়েছে এই যে এটা, কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 1.5 গুণ 10⁻11 ডিভাইডেড বাই তোমার কত পর্যায়কাল কত ভাইয়া? পর্যায়কাল হচ্ছে 3.14 গুণ 10⁻7 এবং এটার ক্যালকুলেশন করো, দেখো 30 গুণ 10⁻3 মিটার পার সেকেন্ড আসছে। এটাই হচ্ছে তার দ্রুতি। অপশনে দেখো ডি নম্বর এটা আছে, ঠিক আছে? দাঁড়াও 1 সেকেন্ড। দেখো অপশনে কোনটা আছে? এটা একটু ক্যালকুলেশন করে নিবা। অনেক সুন্দর একটা ম্যাথ, শুধুমাত্র এই জায়গাটাই কেউ আসতে পারবে না যে s/t এর জায়গা থেকে 2π আর এখানে টি বসাতে হবে, এটাই একটু সমস্যা হবে, তাছাড়া কোনো সমস্যা না। ওকে, আমরা লাস্টের দিকে আসছি, খুবই আর মাত্র 10টা ম্যাথ আছে, খুব ইজি। এখন দেখো এটা হচ্ছে যদি কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ v হয় এবং মুক্তিবেগ ve এস্কেপ ভেলোসিটি হয়, তাহলে নিচের তিনটার ভিতরে কোনটা সত্য? রাজশাহী ইউনিভার্সিটি 16-17 আসছে। দেখো যদি বলছে আমার বেগটা মুক্তিবেগের বেশি হয়, তাহলে বস্তুটি পরাবৃত্ত পথে পৃথিবীর পৃষ্ঠ ছেড়ে চলে যাবে, ঠিক আছে? ইয়েস, কথা সত্য, যদি মুক্তিবেগের থেকে বেশি হয় সে পৃথিবী থেকে বের হতে পারবে, তাও আর পরাবৃত্ত পথে। ওকে, এখন দেখো ভি যদি তোমার ভি ই এর স্কোয়ার বাই 2, অর্থাৎ ভি এর মান যদি এরম স্কোয়ার থাকে, এমন স্কোয়ার থাকে, তাহলে ভি স্কোয়ার তুলে দাও, তাহলে এখানে ভিই ডিভাইডেড বাই √2 যদি এমন হয়, তাহলে এটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে পারবে, ঠিক আছে? যদি ওর সমান হয় এবং বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে পারবে। এখন যদি শুধুমাত্র সমান হয়, মানে একদম সেম শুধুমাত্র পৃথিবীকে বের করতে পারবে, তখন বলছে চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। চাঁদের মতো করতে গেলে এই শর্তটাকে মানা লাগে, তার মানে আগেরটা চাঁদের মতো করতে পারতো, ঠিক আছে, নিচেরটা না, তার মানে এটা সত্য না, প্রথম দুইটা সত্য। তাহলে এই প্রপার্টিসগুলো একটু মনে রাখো, হ্যাঁ, প্রপার্টিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইউনিভার্সিটি আসতেছে। এখন দেখো পরের 37 নম্বর ম্যাথ, 2 কেজি ভরের কোনো বস্তু হতে 2 মিটার দূরে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব কত? চট্টগ্রাম বোর্ড 2015 সালে এটা আসছে। এবং কি দেখো 2 কেজি ভরের কোনো বস্তু হতে 2 মিটার দূরে কোনো বিন্দুর, তার মানে মনে করো এই জায়গাটায় তোমার বস্তু আছে আর এখানে তোমার মহাকর্ষীয় বিভব বের করতে বলছে। এটার দূরত্ব মনে করো 2 মিটার আর এখানে 2 কেজি ভর আছে, তাহলে এখানে তোমার ভি কত? এই জায়গায় তোমার ভি কত এটা চাইছে, আর কিচ্ছু না, একদম ইজি। দেখো ভাই ভি সমান সমান কি মাইনাস জি ইন্টু এম বাই আর, ঠিক আছে? মাইনাস জি ইন্টু জি এর মান 6 ওইটা বসাই দিবা, এবং এম হচ্ছে 2 কেজি, আর শিট একবারে মান বসাই করি। দেখো ভি এর মান মাইনাস 6.673 গুণ 10⁻11 গুণ এম এর মান কত ভাইয়া? 2 কেজি, ডিভাইডেড বাই তোমার কত মিটার দূরে? 2 মিটার দূরেই, তাহলে ভাগ 2, 2 2 কাটা, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে ভি এর মান কত? মাইনাস 6.673 গুণ 10⁻11, ঠিক আছে? এইটাই হচ্ছে, ও শিট কোথায় টেপ দিলাম, এই যে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কোথায় আছে? প্রথমটাই আছে। পারবা? ওকে, আমরা জানি তোমরা সবাই পারবা। এখন দেখো 38 নম্বর প্রশ্ন দেখো, এবং এই প্রশ্নটা তুমি ক্লাস 10-এ ফেস করে আসছো, 9-10-এ, এবং আমার মনে হয় 8 থেকেই শেখার কথা এটা, ঠিক আছে? দেখো তো, যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর দেওয়া রয়েছে 50 কেজি, তাহলে চাঁদে এর ভর কত? এটা কে বলতে পারবা বলো তো? সেম থাকবে না? হ্যাঁ সেম থাকবে, কারণ ভরের কোনো চেঞ্জ হয় না, ভরের কোনো কি হয় না? চেঞ্জ হয় না, ঠিক আছে? ওকে, তাহলে এটা খুবই ইজি ম্যাথ ছিল। এবার দেখো উপগ্রহটির অনুভূমিক বেগ কত? কোন উপগ্রহ ভাইয়া? এই যে এখানে একটা তোমার ছক আঁকানো আছে, দেখো এই ছকটা আমি একটু ভালোভাবে আঁকাই, ওরা পৃথিবীটারে সুন্দর করে আঁকাইতে পারে নাই। দেখো এইটা যদি তোমার হয় পৃথিবী, দাঁড়াও, এটা যদি হয় তোমার পৃথিবী, আর ঠিক মনে করো এই জায়গা থেকে ঘুরতেছে, এই জায়গায় হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ, এখানে কৃত্রিম উপগ্রহ, এবং এই ঠিক এটা হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্র, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এইচ, এবং এই এইচ এর মান দেওয়া আছে 7, আচ্ছা এটা মান তো দেখা গেল না, এবং এই এইচ এর ভ্যালুটা দেওয়া আছে
7 গুণ 10⁵ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এইচ এর মান। এবং এখানে যে তোমার ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে আর। এই আর এর ভ্যালু তোমার দেওয়া না থাকলেও এটা যদি পৃথিবী বলে, দেখো এখানে পৃথিবী বলে দেওয়া আছে, এটা কি বলছে? পৃথিবী। পৃথিবী তোমার আর এর মান কত? 6.4 গুণ 10⁶ মিটার। ঠিক আছে, যতটুকু আঁকাইলাম। এখন প্রবলেমটা কোথায় ভাইয়া? উপগ্রহটির অনুভূমিক বেগ কত? তো দেখো, যে কোনো উপগ্রহের বেগ বের করতে গেলে সূত্রটা এটা, gm/r+h। gm বাই কি ভাইয়া? gm/r+h। এখন দেখো, শুধু মানটা বসাবা। √g এর মান কত? এখানে মান বসাই দাও। ঠিক আছে, আমি আর এখানে বসাইলাম না। আচ্ছা, ক্যালকুলেটর হাতে নাও। ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেশন করো যে √g এর মান হচ্ছে 6.673 গুণ 10⁻⁻11। তারপরে হচ্ছে তোমার গুণ m এর মান কত? পৃথিবী 6 গুণ 10⁻24 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 6.4 গুণ 10⁻6। এবার যোগ তোমার এইচ এর মান কত ভাইয়া? 7 গুণ 10⁵। হ্যাঁ, যদি করো তাহলে তোমার কাছে একবারে যে অ্যান্সারটা আসবে, এখানে অ্যান্সারটা আসবে, শুধু মানটা বসিয়ে দিবা। অ্যান্সারটা আসবে 7509.43 এত মিটার পার সেকেন্ড। এটা যদি কিলোমিটার পার সেকেন্ড করতে বলে তাও করবা, কোনো সমস্যা না। তাহলে বিষয়টা বুঝতে পারছো? এরকম একটা সিনারিও থাকবে এবং এটা দিয়ে খুব সৃজনশীল আসে, খেয়াল করবা। ঠিক আছে, এটা একটু চর্চা করে দিও। দেখা যাচ্ছে হুবহু চলে আসছে। উপগ্রহটির পর্যায়কাল বের করো। আগের বেলায় একটা জিনিস আমার লাগবে, আগে বেগ কত ছিল? ভি সমান সমান বলো তো, 7509। দেখো আগে ভি ছিল কত? 7509 পয়েন্ট কত? 9.43। দেখো 43, এটা ছিল বেগ। এখন হচ্ছে পর্যায়কাল। বেগ সমান সমান দেখো 2πr ডিভাইডেড বাই ভি, অর্থাৎ পর্যায়কাল সমান সমান 2πr ডিভাইডেড বাই ভি। এটা করে দিলে অ্যান্সার চলে আসবে। এখন দেখো ভাইয়া, 2 গুণ পায়ের মান 3.14 গুণ আর এর মান কত ভাইয়া? তোমার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 6.4 গুণ 10⁻6 নিচে তোমার ভি এর মান কত পাওয়া গেছে? 7509.43 এবং এর ক্যালকুলেশন করলেই দেখবে তুমি এর অ্যান্সার পেয়ে যাচ্ছ। ক্যালকুলেশন কত? 2 গুণ 3.14 গুণ 6.4 গুণ 10⁻6 ডিভাইডেড বাই তোমার 7509.43। তাহলে এটা আসবে কত ভাইয়া? আমার কাছে অনেক সেকেন্ড চলে আসছে। ঠিক আছে, এটা দেখো 5352.203 সেকেন্ড। এই সেকেন্ডে কে কে ঘন্টাতে পরিণত করতে পারো বলো? সেকেন্ডটারে ঘন্টাতে পরিণত করতে পারো কে কে? 60 দ্বারা ভাগ করলে মিনিট আসে, আবার 60 দ্বারা ভাগ করলে ঘন্টাতে আসে, অর্থাৎ এখানে আসে 1 আওয়ার। এইবার এই 1 আওয়ারকে বাদ দিয়ে এবার মিনিটে প্রকাশ করব, অর্থাৎ 29 মিনিট। আর কিছু আছে কি? সরি, 29 না, এটা 39। সরি, এটা হচ্ছে 39 মিনিট। ঠিক আছে, তাহলে কোনটা আসলো? 1 আওয়ার 39 মিনিট। এই যে হচ্ছে তোমার প্রথমটা। পারবা তাহলে? আশা করি পারবা। দেখো বেগ বের করতে না পারলে কিন্তু এটা বের করতে পারবা না, আবার কঠিনে চলে যাবা। ঠিক আছে, ওকে 41 আর 8টা ম্যাথ, আর 8টা। দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে? তাহলে কি বোঝাইলো এখানে? দেখো বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায়, তার মানে এইচ এর মান কত, কত গভীরতায় নিচের দিকে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। অর্থাৎ আমি ধরলাম এটা GH সমান সমান 1/3 ইন্টু তোমার জি, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 বলে দিছে। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, GH এর মান কি? 1 - h/r ইন্টু জি, আর এখানে 1/3 ইন্টু জি। দেখো এটা সূত্র বসাইলাম।
তাহলে এই জি আর এই জি ভ্যানিশ হয়ে যায়, তাই না? এইবার এখান থেকে তুমি যখন এইচ এর মান বের করবা, দেখো 1 মাইনাস এইচ বাই আর ইকুয়ালস টু 1/3, লসাগু করো আর দিয়ে, আর যদি লসাগু হয় তাহলে আর মাইনাস এইচ ইকুয়ালস টু 1/3, তাই না ভাইয়া? তাহলে এইখানে আমরা ক্যালকুলেশনটা একটু নিয়ে আসি, এই পাশটায় ক্যালকুলেশনটা এই পাশে নিয়ে আসো। দেখো ভাইয়া, তাহলে এটা কি আসে, 3r মাইনাস 3h ইকুয়ালস টু তোমার r, অর্থাৎ 3h ইকুয়ালস টু কত হয়, 2r, অর্থাৎ h ইকুয়াল টু 2/3 ইন্টু r। 2/3 ইন্টু r কোথায় আছে, এই যে তোমার ডি নম্বর অপশনে। বোঝা গেল? আশা করি তুমি বুঝতে পারছো এবং খুব ভালোভাবেই বুঝছো। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে তোমার অ্যান্সার। পরবর্তী ম্যাথ 42 আর, ও শিট, আচ্ছা ওখানে ডবল দাগ পড়ে গেছে, থাক ওটা এভাবেই। দেখো 42 হচ্ছে আর এবং 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের প্রদক্ষিণরত দুইটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত হবে। পর্যায়কালের অনুপাত কত হবে, এটা তোমার জেবিএস, তার মানে যশোর বোর্ড 2017 সালে আসছে, এবং এটা এইবার তোমাদের এটা কনফার্ম ধরে নাও 3 স্টারের ভিতরে পড়ে গেছে। ঠিক আছে, কনফার্ম ধরো এটা 3 স্টারের ভিতরে। এখন দেখো ভাইয়া, আমরা জানতাম টি স্কোয়ার সমানুপাতিক আর এর কিউব, ঠিক আছে, টি স্কোয়ার সমানুপাতিক আর এর কিউব। এখন যদি বলা হচ্ছে যে একটার ব্যাসার্ধ আর আরেকটার ব্যাসার্ধ হচ্ছে 4r, ব্যাসার্ধ বৃত্তাকার কক্ষপথে দুইটি কৃত্রিম উপগ্রহ, তার মানে একটা ধরে টি1, একটা ধরবো টি2, ঠিক আছে। তাহলে এটা হয় টি1 এর স্কোয়ার ডিভাইডেড বাই তোমার টি2 এর স্কোয়ার সমান সমান আর 1 এর কিউব ডিভাইডেড বাই আর 2 এর কিউব, ঠিক আছে। এখন তুমি এভাবে করতে পারো যে টি1 বাই টি2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর1, তো আর1 মানে শুধুমাত্র আর, ঠিক আছে, আর আর2 মানে হচ্ছে 4r, আর2 মানে কি 4r, তার আবার কিউব, তাহলে আর আর কাটা, তাহলে এখানে তোমার টি1 বাই টি2 ওই পাশে রুট ওভার এটা কি আসে 1/8 আসে, তাই না, এটা 1/8 আসে। এখন দেখো তো ভাই এটা কি করতে পারো, যে টি1 বাই টি2 সমান সমান 1/2 রুট 2 করতে পারো, 1/, দেখো 8 এর যদি তুমি রুট ওভার করো তাহলে 2 রুট 2 আসে, হ্যাঁ ক্যালকুলেশন তো ঠিকই আছে। তাহলে আচ্ছা দাঁড়াও, আর এবং 4r, ও আচ্ছা সরি 4 এর কিউব করলে কি 8 হয়, পাগলা, দাঁড়াও 4 এর কিউব করো, 4 এর কিউব করলে 64, 1/64, তার আবার রুট ওভার করলে 8 হয়, তাহলে কি আসে 1/8। এখন অনুপাত করে দাও 1:2 সমান সমান 1:8, বোঝা গেল? সর্বনাশ করছিল, এখন ক্যালকুলেশন ভুল করে ফেলছিলাম, 4 এর কিউব করে 8 বানাইছি, মাথায় আর কাজ করছে না, ঠিক আছে, তোমাদের অনেক ক্লাস নিচ্ছে আজকে। আচ্ছা যাই হোক, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা, ক্যালকুলেশনটা তোমরা আমার থেকে অনেক ভালো পারো। এখন এটা হচ্ছে অ্যান্সার 1:8, ঠিক আছে, ওকে। এখন দেখো 43, পৃথিবীর ভর যদি m হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে g/g, অর্থাৎ ছোট হাতের g বাই বড় হাতের g সমান সমান কত, তার মানে এর অনুপাতটা বের করতে বলছে। তাহলে দেখো সব আমার স্ট্যান্ডার্ড ধরে দিয়েছে পৃথিবীর জন্য, যেভাবে আমরা বের করতাম সেভাবেই ধরে দেওয়া আছে। এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশনটা একটু দেখবো। দেখো ভাইয়া, g সমান সমান তুমি কি জানতা, g ইন্টু m বাই আর স্কোয়ার, ওটা হচ্ছে বড় হাতের m, ওটা কি বড় হাতের m, তাহলে আমি আবার বড় হাতের m লিখবো কেটে, দেখো m বাই আর স্কোয়ার, হ্যাঁ। এখন এই জিটারে নিচে নিয়ে আসো, তাহলে g বাই g সমান সমান কি আসবে দেখো তো, m বাই আর স্কোয়ার আসে না, এটাই হচ্ছে দেখো তোমার অ্যান্সার, এটা দেখো m বাই আর স্কোয়ার হচ্ছে তোমার অ্যান্সার, খুব ইজি ছিল কিন্তু। ওকে 44, দেখো পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবীয় রেখা জি এর মান কত হবে, বিষুবীয় রেখায় জি এর মান কত হবে, ওই যে জি ল্যামডা সমান সমান জি ইন মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এই সূত্র কে কে দেখেছো বলো, ল্যামডা অক্ষাংশে জি এর মান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক আছে। এখন যখন তোমার বিষুবীয় রেখাই ছিল তখন তোমার ল্যামডা এর মান 0, বিষুবীয় রেখার ক্ষেত্রে ল্যামডা এর মান কত
0 ডিগ্রি। বিষুবীয় রেখার ক্ষেত্রে ল্যামডা এর মান কত? 0 ডিগ্রি। এটা একটু মনে রাখো তো ভাইয়া। হ্যাঁ, একটু কাজ আছে। এখন দেখো জি ল্যামডা অর্থাৎ বিষুবীয় জায়গায় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ওই cos 0 ডিগ্রির মান 1, ওটা থেকে গেল। এখন পৃথিবী যদি না ঘোরে তাহলে তোমার ওমেগা এর মান কি হবে? পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে 0 হয়ে যাবে, তাই না? একটা জিনিস খেয়াল করো, পৃথিবী যখন ঘুরছিল তখন তার মান ছিল এইটা, তখন মান ছিল এইটা, আর যেই পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেল তখন এটা 0 হলো, অর্থাৎ এই পুরো পোর্শনটা কেটে গেল। পুরো পোর্শন কেটে যাওয়ার পরে জি ল্যামডার মানটা সরাসরি জি হয়েছে, জি ল্যামডার মান সরাসরি কি হয়েছে? জি হয়েছে। কিন্তু আগে কিন্তু এটা ছিল না, আগে ছিল জি থেকে কিছু পরিমাণ মাইনাস যাচ্ছিল। তাহলে যেই ঘূর্ণন বন্ধ হলো এটা বেড়ে গেল না? ইয়েস, এটা বেড়ে গেল, সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছি? ওকে। 45 দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলে 1 বছরে কত দিন হবে? দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই যদি অর্ধেক করা হয়, দেখো সময়ের সাথে বছরের যে সম্পর্ক শুধুমাত্র এইটাই যে টি স্কোয়ার সমানুপাতিক আর এর কিউব। এই সম্পর্কটা কাজে লাগাবা। দেখো 1 বছর সমান সমান কত ভাইয়া? 1 বছর সমান সমান 365 দিন। ঠিক আছে, 365 দিন। এখন আমরা করব কি, যে t1 এর স্কোয়ার বাই t2 এর স্কোয়ার সমান সমান এটা করতে পারবো r1 বাই r2 তার কিউব। এখন কি করা হয়েছে? ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, অর্থাৎ তোমার r2 এর মান হবে হাফ ইন্টু r1। r2 এর মান কি হবে? হাফ ইন্টু r1। এখন দেখো ভাইয়া, t1 এর স্কোয়ার বাই t2 এর স্কোয়ার সমান সমান কি আসবে? এটা যদি হাফ হয় তাহলে দেখো, এটা যদি হাফ হয় তাহলে কাটাকুটি করে এই হাফটা উপরে চলে যায় এবং এটা কিউব থাকে। কি থাকে? কিউব থাকে, কারণ এই 2 এখানে তুমি হাফ বসাবা, এটা ঠিক আবার উল্টাই যাবে, অর্থাৎ 2 চলে আসছে। এখন 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। এবং এর তুমি যদি রুট ওভার করে দাও t1 বাই t2 যদি করো তাহলে এটা কি আসবে? 2 রুট ওভার 2 আসবে। অর্থাৎ তুমি এখান থেকে t2 এর মান বের করতে যাচ্ছ। t2 সমান সমান কি আসবে? t1 কে তুমি 2 রুট ওভার 2 দ্বারা ভাগ করবা, অর্থাৎ দেখো তো ওইটা 365 দিন হইলে তাকে যদি 2 রুট 2 দ্বারা ভাগ করো কত আসে? দেখো 365 ভাগ 2 রুট 2 যদি করো তাহলে 129 পয়েন্ট সামথিং 046। তা তো দরকার নেই, 129 ডে হলেই হচ্ছে। তাহলে 129 কোথায় আছে? 365, এই জায়গায় একটু ভুল আছে, এটা কত হবে? 129 দিন। বোঝা গেল? এটা হচ্ছে 129 দিন হবে। তাহলে এই ম্যাথটা ঠিক এইভাবে করবা। যখন দেখবা মানে বছর কমছে না বাড়তিছে, পর্যায়কালের সাথে সম্পর্ক আছে, তখন টি স্কোয়ার সমানুপাতিক আর এর কিউব, কেপলারের তৃতীয় সূত্র, যেটা দিয়ে আমরা ম্যাথ মানে এই পুরো অধ্যায়টি শুরু করেছিলাম। ওকে, এখন দেখো 46, আর দুইটা ম্যাথ আছে। পৃথিবী পৃষ্ঠে ল্যামডা অক্ষাংশে জি এর সমীকরণ কোনটা? সরাসরি সমীকরণটা ছিল জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে জির মান, জি এর একটা ভ্যালু ছিল, সে জি এর ভ্যালু কোথায় ভাই? দেখো জি এর ভ্যালু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এখন এই জি এর জায়গায় ওটা বসাবো, তাহলে জি ল্যামডা সমান সমান কি বসাবো? জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস যেটা ছিল ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই দেখো তোমার 1 নম্বর অপশনে হচ্ছে উত্তর। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সহজ, খুব দ্রুত করা যায়। এবার দেখো 47, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 করা হয়, এটা হচ্ছে প্রবলেম। দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 করা হয়, তাহলে দেখো এটা আমি r2 ধরলাম, r2 হচ্ছে 2/3 অফ r1, এইভাবে ধরে নিলাম। ওকে, এখন 1 বছর সমান সমান কত ভাইয়া? 1 বছর সমান সমান কত? t1 সমান সমান 365 দিন। 365 দিন, বাংলিশ লিখে ফেলেছি। এখন দেখো এখানে লিখেই দিছি 1 বছর সমান সমান 365 দিন, কুমিল্লা বোর্ড 2019 সালে এই প্রশ্নটা আসছে, সেটা কিভাবে করব। এখন প্রবলেম হচ্ছে দেখো ভাইয়া, যে যদি আমরা এরকম করি যে t2 বাই t1, একটু উল্টাই নিলাম আগের থেকেই, স্কোয়ার সমান সমান তোমার r2 বাই r1 তার আবার কিউব। অলরাইট, এটা বারবার করে আসছে, এখান থেকে যত ক্যালকুলেশন করলাম সব আমরাই। এখন দেখো তাহলে এটা এইভাবে লেখা যায় t2 সমান সমান t1 ইন্টু, দেখো
এই যে R2 এর জায়গায় বসবো আমরা কত 2/3 ইন্টু R1 ডিভাইডেড বাই R1 ইন্টু 3/2 একবারে ক্যালকুলেশন এটা কাটা করে দিলাম। এটা হচ্ছে 365 গুণন এখন 2/3 তার আবার 3/2, তাহলে দেখি কত আসে 365 গুণন 2/3 টু দি পাওয়ার 3/2 যদি করি 198.68 কত আসলো এতদিন। তাহলে সেই জায়গায় 1 বছরের সমান কথা হবে 198, তার মানে কত দিন কমে গেল। আহারে জীবন শেষ। এমনি পড়াশোনা করে 1 বছরে পারিনি, আবার যদি বছর হয় 198 দিনে, তাহলে তো সব শেষ, তাই না? ওকে, এবার দেখ 48 অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ কি কি। আমরা জি এর পরিবর্তনের অনেক কারণ দেখছি। আহ্নিক গতির কারণে একটা হয়, তোমার উচ্চতার কারণে একটা হয়, আকৃতির কারণে একটা হয়, তাই না? এখানে কি কি আছে দেখবো। পৃথিবীর আকারের কারণে, ইয়েস আকারের কারণে, বিষুবীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে আরেক রকম, তাই না? তো এখন দেখো আহ্নিক গতি, ইয়েস আহ্নিক গতির কারণে হয়, কিন্তু বার্ষিক গতি না। বার্ষিক গতি তোমার জি এর সাথে কোনো প্রভাব ফেলে না। জি এর সাথে বার্ষিক গতির কোনো প্রভাব ফেলে না। ওকে, এবার দেখো 49 কোন গ্রহের অভিকর্ষজনিত ত্বরণ 1/5 ইন্টু জি এবং ব্যাসার্ধ 1/4 ইন্টু আর। এখানে জি অভিকর্ষ ত্বরণ এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। গ্রহটির মুক্তিবেগ কত? কি সুন্দর একটা ম্যাথ। তাহলে সিম্পল মুক্তিবেগের সূত্র থেকে দেখো জি আর আর এর ফর্মুলায় 2gr, এটা তুমি জানতা। এখন শুধুমাত্র আমরা কি বলবো যে মুক্তিবেগের এখানে একটা ড্যাশ চিহ্ন দিব এবং একটা নতুন ফর্মুলা লিখব জি ড্যাশ আর ড্যাশ। এখন দেখো তো ভাইয়া জি ড্যাশ বলতে কাকে 1/5 ইন্টু জি ইন্টু আর বলতে কাকে বোঝানো হচ্ছে ভাইয়া 1/4 ইন্টু আর। তাহলে এটা কি করা যায় দেখো তো ভাইয়া, এইভাবে করা যায় 4×5 20 ইন্টু 2gr। এই রুট আবার 2gr কে ভি লেখা যায়, আর এটারে কি লেখা যায় 20 এর রুট করলে কত আসে বলো তো? 20 এর যদি রুট করো 2√5, তার মানে 1/2√5 ইন্টু ভিই, তাই না? এখন পৃথিবীর মুক্তিবেগ তো তোমাদের জানা আছে। পৃথিবীর মুক্তিবেগ কত? এখন দেখো ভিই ড্যাশ সমান সমান 1/2√5 ইন্টু পৃথিবীর মুক্তিবেগ 1.2। এবার ক্যালকুলেশনটা করো যে 1.2 ডিভাইডেড বাই 2√5 যদি করো তোমাদের কাছে আসবে 2.5 কিলোমিটার পার সেকেন্ড। এটা 2.5 কিলোমিটার পার সেকেন্ড। আশা করি এটা পারবা। খুব সহজ ছিল, অত কঠিন না, খুবই সহজ। সি নম্বর অপশনে তোমার অ্যান্সার, ঠিক আছে? এখন দেখো 50 কোন গ্রহের অভিকর্ষ জড়িত ত্বরণ এই আগেরটাই এবং ব্যাসার্ধও আগেরটাই, এখানে অভিকর্ষ ত্বরণ এটা বোঝাচ্ছে। এবং পৃথিবী থেকে কোনো বস্তুর ওজন যদি 588 নিউটন হয়, ওই বস্তু ওই গ্রহে নিয়ে গেলে বস্তুটির ওজন কত হারাবে? অবশ্যই ওজন হারাবে, তাই না? তাহলে দেখো প্রথমে বস্তুটার ভর কত ছিল, কারণ ভরের কোনো পরিবর্তন হয় না। ওই বস্তুটাকে ওখানে যখন নিয়ে যাচ্ছি তার ভর তো সেমই থাকবে। এখন দেখো কি করা যায়, ওজন সমান সমান 588 নিউটন ছিল এটা পৃথিবী পৃষ্ঠে। তাহলে এখান থেকে আমি ভরটা বের করব, অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করে দাও, 9.8 দ্বারা ভাগ করে দাও, এটা কত আসে 60 কেজি আসবে মনে হয়। দেখো এটা হচ্ছে 588 ডিভাইডেড বাই 9.8, ওই শিট 9.8 60 কেজি, ঠিক আছে? অলরাইট, এখন এই ভরটাকে আমরা ওই গ্রহে নিয়ে যাচ্ছি। কোন গ্রহে? ওই গ্রহে। সেই গ্রহে তোমার অভিকর্ষ ত্বরণ কত? দেখো ওখানেই বলা আছে সেই গ্রহে অভিকর্ষ ত্বরণ হচ্ছে এত। সেই গ্রহে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ সমান সমান 1/5 ইন্টু জি, অর্থাৎ 1/5 ইন্টু জি এর মান 9.8। এখানে দেখো ওই গ্রহে জি এর মান 9.58 কে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পাইলাম। এখন ওই গ্রহের ওজন বের করো, ডাব্লিউ সমান সমান এম জি ড্যাশ, জি ড্যাশ এটাও ড্যাশ। এখন দেখো 60 কেজি গুণ 1.96, তাহলে 60 গুণ 1.96 যদি করো তাহলে কি আসে 117.6 এত নিউটন। কিন্তু এখন বলছে যে কত ওজন হারাবে, কত ওজন হারাবে, তার মানে ওজন কত কম হবে, ঠিক আছে? এখন যদি ওজন কম বের করতে চাও তাহলে আগের ওজনের থেকে
আগের ওজনের থেকে এই ওজনটা তুমি কি করবা, বিয়োগ করে দিবা। যদি বিয়োগ করে দাও তাহলে তোমার কাছে আসবে কত, 470.4 নিউটন। 470.4 নিউটন। দেখো ভাইয়া, এটা হচ্ছে তোমার অ্যান্সার, 470.4 নিউটন। কোথায় আছে, এটা সিতে আছে। এবং আর একটা ম্যাথ শেষ। খুব এই ক্লাসটা নিতে খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করো। এখন বিষয় হচ্ছে দেখো, আর এরপরে আর কোনো ম্যাথ নাই। দেখো ভাইয়া, আজকের এই ক্লাসের পরে আমার ফিজিক্স ফার্স্ট পেপার পুরোই শেষ। যারা এই পুরো ক্লাসটা দেখার পরে এই পর্যন্ত আসছো এবং আমার এই কথাটা শুনছো, অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং তোমার যদি পছন্দ হয়, মনে হয় যে আমার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগছে, আসলেই তুমি পড়লে তুমি বুঝতে পারবে যে ক্লাসগুলো কেমন। তুমি যখন করে দেখবা যে এগুলো হচ্ছে তোমার, তাহলে আমি তোমায় সিওরিটি দিতে পারি ভাই, তুমি এমনিতেই এক চান্সে 20টা এমসিকিউ মারতে পারবা। 24টার মানে 25টা এমসিকিউর ভিতরে 20টা এমনি থেকেই মারতে পারবা, যদি এগুলো ইজি লাগে, ঠিক আছে। আর যদি মনে হয় যে তোমার সেকেন্ড পেপারও অনেক সমস্যা, সেকেন্ড পেপার দরকার, তাহলে অবশ্যই তুমি এই ইউটিউবের কমেন্ট বক্সে তুমি অবশ্যই কমেন্ট করবা যে ভাইয়া সেকেন্ড পেপারের অধ্যায়গুলো আমাকে দেন, অবশ্যই 20 তারিখের আগে দেন, এইভাবে কমেন্টটা করবা, ঠিক আছে। তোমাদের কমেন্টে যদি অধিক পরিমাণে কমেন্ট আসে, আমি অবশ্যই সেকেন্ড পেপারের উপরে ভিডিও বানাবো। আর যদি না হয় তাহলে ফার্স্ট পেপার নিয়ে শেষ করে দেবো, ঠিক আছে। আর যদি ক্লাসের ভিতরে কখনো কোনো ক্যালকুলেশনে ভুল ত্রুটি থেকে থাকে, তুমি যদি মনে হয় বোঝো যে ওয়ে ঠিক আছে কিন্তু ক্যালকুলেশনে একটু ভুল ছিল ভাইয়ের, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এবং আমি চেষ্টা করেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস থেকে এমসিকিউগুলো বের করে নিয়ে আসা, ঠিক আছে। আর এই ম্যাথটা করার পর শেষ। এবং এই ম্যাথটা আসছে তোমার ঢাকা বোর্ড 2015-16 সালে, মানে ঢাকা ইউনিভার্সিটি, নট ঢাকা বোর্ড, ঠিক আছে। ওকে, দেখো পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেল, অর্থাৎ যখন ঘূর্ণন থেমে যায় তখন ওমেগার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো মেরুতে, তখন মেরুবিন্দুতে বস্তু সময়ের ভর কত, বস্তু সমূহের ভর হবে কি। এখন দেখো একটু চিন্তা করো, বস্তু সময়ের ভর, এখানে ভর চাই নাই, ভর কখনো পরিবর্তন হয় না, বুঝতে পারছো, ভরের কখনো পরিবর্তন হয় না। পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে মেরুবিন্দুতে বস্তু সময়ের ভর কত হবে। দেখো ওই ভর, এখানে ভর না, এটা এখানে ভর দেওয়া হয় নাই, এখানে জি এর মান কত হবে, বস্তু সময়ে জি কত হবে, বুঝতে পারছো প্রশ্নটা এমন। তাহলে দেখো পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায়, আমরা জি ল্যামডা এর মান এইভাবে শিখছি যে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এখন মেরুবিন্দুর জন্য ল্যামডা এর মান 90 ডিগ্রি, মেরুবিন্দুর জন্য ল্যামডা এর মান কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, এবার দেখো কজ 90 ডিগ্রির মান কত ভাইয়া, কজ 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 0, কজ 90 ডিগ্রির মান 0। তাহলে অলরেডি এইটা হচ্ছে 0 হয়ে যায় এবং জি থাকে, অর্থাৎ মেরুতে জি ল্যামডা এর মান জি এর সমান। এখানে বস্তুর ঘূর্ণনের সাথে কোনো সম্পর্ক আসতেছে না, কারণ ওই শূন্যর কারণে ওমেগা তো অলরেডি কেটে গেছে, তাই না। তাহলে এখানে শুধুমাত্র জি থাকছে, জি ল্যামডা। তাহলে এই জি ল্যামডা এর মানের কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা পূর্বের ন্যায় থাকবে, ঠিক আছে। ওখানে প্রশ্নেই ভর লেখা হয়েছে, ওটা অভিকর্ষ ত্বরণ হবে, যে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে বস্তু সময়ের অভিকর্ষ ত্বরণটা কেমন হবে, এটা প্রশ্ন, বোঝা গেল। তাহলে এটা দেওয়ার মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ এবং পুরো ফিজিক্স ফার্স্ট পেপারে যে তোমাদের শর্ট সিলেবাসে 7টা অধ্যায় ছিল এই সম্পূর্ণ শেষ করলাম। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং সেকেন্ড পেপারে ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। স্লাইডে কি ছিল বলুন।